আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ? সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা জানাও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সাইকেল টুতে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের এই একটা অধ্যায়ই বাকি আছে। তোমাদের বেশিরভাগ কলেজের যে ইয়ার ফাইনালের সিলেবাস, সেখানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারটাই বেশিরভাগ কলেজে শেষ করে। তো সেই চিন্তা মাথায় রেখে আমরা হচ্ছে এই পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টা, এটার যেহেতু দুইটা মেজর পার্ট, একটা হলো স্থিতিস্থাপকতা আর একটা হচ্ছে প্রবাহী অংশটা বা প্রবাহী পদার্থের অংশটা। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম ওই সময় এই চ্যাপ্টারটা দুইটা চ্যাপ্টারে ভাগ করা ছিল। তো 2015 সাল নাকি 14 সাল থেকে, 14 বা 15 সাল থেকে ওই দুইটা চ্যাপ্টার মিলে যখন বই পরিবর্তন হলো, তখন এই দুইটা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার বানায় দিছে একটা চ্যাপ্টারের মধ্যে। এবং গত কয়েক বছর মানে 20 সালের পর 21 ব্যাচ, 21, 22, 23, 24, ইভেন 25ও, এই 5টা ব্যাচে আমাদের হচ্ছে শুধুমাত্র এই অধ্যায়ের স্থিতিস্থাপকতার যেই পার্টটা ছিল সেই পার্টটাই শর্ট সিলেবাসের মধ্যে ছিল। তো দেখা গেছে যে গত 4-5 বছর ধরে মোটামুটি এই টপিকটাই মূলত কাভার হয়েছে, কিন্তু পরের যে অংশটা ছিল প্রবাহী অংশটা, সেইটা আসলে খুব একটা যে অনলাইনে রেকর্ড অ্যাভেলেবেল আছে বা খুব একটা যে আমাদের কোর্সের আর্কাইভে আছে এরকমটা না। তো এটার একমাত্র আর্কাইভ ছিল তোমাদের জন্য তোমাদের অপার ভাইয়ার অপার্স ক্লাসরুম ক্লাসে ফ্রিতে যে কন্টেন্টটা ছিল সেইটা। আর তাছাড়াও টুকটাক কিছু ইউটিউব চ্যানেলে সেগুলো ছিল। তো আমাদের এই অধ্যায়ের যে দুইটা পার্টের কথা বললাম, একটা স্থিতিস্থাপকতা পার্ট আর একটা হচ্ছে প্রবাহী অংশের পার্টটা। তো স্থিতিস্থাপকতার পার্টটা যেহেতু খুব কমন, এটা মোটামুটি আমার গত বছর নেওয়া আছে, তার আগের বছর তোমাদের অপূর্ব ভাইয়ার নেওয়া আছে। তোমাদের অপার ভাইয়া কি অধ্যায়ের টপিকটা নিছে কিনা ঠিক শিওর না, এটা একবার দেখতে হবে। তবে আমাদের যেই পাস্ট ক্লাসগুলো, আর্কাইভে যে ক্লাসগুলো, সেগুলো কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তোমাদের ওয়েব অ্যাপে আজকেই। আর প্রবাহীর যে অংশটা, সেই অংশটা কিন্তু প্যারালালি চলবে। আমি শুক্রবার রবিবার করে ক্লাস নিব স্থিতিস্থাপকতার পার্টটা, আর তোমাদের অপূর্ব ভাইয়া মঙ্গলবার আর হলো বৃহস্পতিবার, এই 2 দিন ক্লাস নিবে হলো প্রবাহী অংশটুকুর ওপরে। তো দুইটা একটা চ্যাপ্টার, কিন্তু যেহেতু দুইটা পার্টে বিভক্ত, তাই এই দুইটা পার্ট সিমালটেনিয়াসলি চলবে। এবং এখানে আসলে যে এরকম না যে একটা পার্ট শেষ হলে তারপরে ওই পার্টের ওপর পরের অংশটা ডিপেন্ডেন্ট, এরকমটা না, খুব একটা না, একেবারে না বললেই চলে। তো এই কারণে আমরা যদি সিমালটেনিয়াসলি চালাই তাহলে কোনো অসুবিধা নাই। তোমাদেরকে যেটা সাজেস্ট করব যে তোমরা যেমন দুইটা সেপারেট চ্যাপ্টার হলে যেভাবে করে নোট করো, ঠিক সেভাবে করে নোট করতে পারো। হ্যাঁ, কারণ সেকেন্ড যে পার্টটা আছে সেই পার্টটার উপরে যে প্রথম পার্ট অনেক বেশি ডিপেন্ডেন্ট বা প্রথমটার উপরে সেকেন্ড পার্ট অনেক বেশি ডিপেন্ডেন্ট, এরকমটা না। তো এই কারণে এটাকে দুইটা সেপারেট চ্যাপ্টার যেভাবে তোমরা নোট করো সেভাবে করে নোট ডাউন করে রাখতে পারো। হ্যাঁ, 1 নাম্বার। আর হচ্ছে যেটা বললাম যে এই কারণে আমাদের সপ্তাহে 4 দিন করেই কিন্তু এই অধ্যায়ের উপরে ক্লাস হবে। তো আমরা আশা করছি যে এই অধ্যায়ের উপরে যদি টোটাল 14-15টা মতন ক্লাস লাগে, তাহলে আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে, আর অ্যাটলিস্ট ঈদের আগে তোমাদের এই অধ্যায়টা কাভার হয়ে যাবে। আজকে তো গেল কত তারিখ, আজকে 11 তারিখ নাকি? হ্যাঁ, আজকে 11 তারিখ। তো সপ্তাহে যদি 4টা করে ক্লাস এই অধ্যায়ের উপর হতে থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে অধ্যায়টা শেষ করে ফেলতে পারবো। অধ্যায়টা খুব একটা ছোট না, অধ্যায়টা বেশ বড়। তো মোটামুটি দুই পাশ থেকে দুজন শুরু করলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এরপরে আমরা আবার 3জন মিলে একসাথে সেকেন্ড পার্টের ওপর হামলায় পড়বো। তো ফার্স্ট পার্ট তোমাদের মোটামুটি যেভাবে করে শেষ হলো, তোমাদের অনেকগুলা কলেজেই দেখলাম পরীক্ষার সিলেবাসে, পরীক্ষা ঈদের আগে অনেকগুলা কলেজের আছে, আবার ঈদের পরেও অনেকগুলা কলেজের আছে। মোটামুটি এখন সামনে 2টা মাস তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালের ওপরেই চলবে। তো তারপরে সেকেন্ড ইয়ার শুরু হবে, বা অনেকগুলো কলেজ এরকমও আছে যে ভাইয়া স্থির তড়িৎ চলতড়িৎ দিয়ে দিছে। তো সেই ক্ষেত্রে স্থির তড়িৎ চলতড়িৎ কিন্তু ফুল সিলেবাস ছিল 25 ব্যাচেও, 24 ব্যাচেও। সেগুলোর আর্কাইভ ক্লাসও কিন্তু আর আপলোড করা আছে সাইকেল 5-এ সম্ভবত, তাই না? সাইকেল 5-এই তো স্থির তড়িৎ চলতড়িৎ আর সেমিকন্ডাক্টর। তো ওই চ্যাপ্টারগুলোর যে সাইকেলটা, ওই সাইকেলটাতেও কিন্তু তোমার পাস্ট মানে আর্কাইভ যে ক্লাসগুলো, সেই আর্কাইভ ক্লাসগুলো কিন্তু আপলোড করা আছে। তো তোমাদের যাদের কলেজে এরকম আছে যে ভাই আমাদের তো কলেজে ভাই স্থির তড়িৎ চলতড়িৎ পড়াইছে, তো তোমাদের জন্য বলবো তোমরা যদি সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে আর্কাইভ থেকে ওই স্থির তড়িৎ চলতড়িতের ক্লাসগুলো করে রাখতে পারো। আমরা ফার্স্ট পার্ট এটা শেষ করার পরপরই আশা করছি ঈদের পরে আমাদের সাইকেল 5-এর ক্লাসগুলো আমরা শুরু করে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। ওকে, সো আমরা চলো তাহলে শুরু করি। সবার আগে
আমরা যেটা করব যে এই অধ্যায়ে আসলে কি কি টপিক আছে, টপিকগুলো আগে একটু লিখে নেই। আর এরপরে আমরা দেখব অধ্যায়ের মানে একদম শুরুর দিকের যে টপিকগুলো আছে, শুরুর দিকের টপিকগুলো হচ্ছে একেবারেই ক্লাস 9-10-এর কেমিস্ট্রির পার্ট, হ্যাঁ, বা কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, যেমন পদার্থের 3টা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, এবং পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক শক্তি, এই রিলেটেড যে পড়াশোনাগুলো আছে, প্লাস রাসায়নিক বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এই রিলেটেড পড়াশোনাগুলা। তো এই রিলেটেড যে পড়াশোনাগুলো আছে সেইগুলা আমরা আসলে এখানে আলোচনা করব না, কারণ এই কঠিন, তরল, বায়বীয়গুলো একবার বই রিডিং পড়লেই তোমরা বুঝবা। আমরা আজকের ক্লাসটা মূলত শুরু করব স্থিতিস্থাপকতা পার্টটা থেকে। আর আশা করছি আমার এই পার্টে গত ইয়াতে কি বলে লাস্টবার যখন এই চ্যাপ্টারটা নিছিলাম স্থিতিস্থাপকতার পার্টটা, এটা শেষ করতে 9টা ক্লাস মতন লাগছিল। তো এবারও আশা করতেছি 7টা থেকে 9টা মতন ক্লাস লাগবে শেষ করতে। আর ওইদিকে প্রবাহী পদার্থ তোমাদের অপূর্ব ভাইয়ারও হয়তো বা 5টা থেকে 8টা ক্লাস মতন লেগে যেতে পারে। তো এই আর কি মোটামুটি আপডেট। তো চলো আমরা আগে অধ্যায়ের কি কি টপিকগুলো আছে সেগুলো আগে একটু দেখি, তারপরে আমাদের টপিকগুলো আস্তে আস্তে একে একে আমরা শুরু করি। ওকে, সো প্রথমে যেটা বলছিলাম যে আমাদের একদম প্রথমে চ্যাপ্টার ম্যাপিংটা আমরা আগে একটু দেখে নেই। চ্যাপ্টারের মধ্যে আসলে কি কি আছে সেগুলা নিয়ে আগে আমরা একটু আলোচনা করে ফেলি। যেমন যেটা প্রথমে বলছিলাম, পুরো অধ্যায়টাকে আমি 3টা পার্টে ভাগ করে ফেলবো, হ্যাঁ, 3টা পার্টে পুরো অধ্যায়টাকে ভাগ করে ফেলবো। সো প্রথম পার্টে যেগুলো আছে, যে পদার্থের আন্তঃআণবিক বল, ইন্টারমলিকিউলার ফোর্স, আন্তঃআণবিক বল রিলেটেড পড়াশোনাগুলা। তারপরে আছে হচ্ছে পদার্থের অবস্থা, এই অবস্থার মধ্যে কোন কোন অবস্থা আছে, এই যে কঠিন, তারপরে তরল, তারপরে বায়বীয়, এবং আন্তঃআণবিক দূরত্বের সাথে এদের সম্পর্ক কি। যেমন আন্তঃআণবিক দূরত্ব কঠিনের খুব কম, তারপরে তরলের মধ্যে অণুগুলার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব একটু বেশি, বায়বীয়তে আন্তঃআণবিক দূরত্ব আরও বেশি। তো যখন আমরা তাপমাত্রা বাড়াই, অণুগুলার মধ্যে তাপমাত্রা বাড়ানো হয়, তখন তাদের মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বাড়লে তারা কি অবস্থায় চলে যায়, কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় হয়, এই রিলেটেড পড়াশোনাগুলো এখানে আছে, একদম ক্লাস 9-10-এর কেমিস্ট্রির পড়াশোনা। এবং মানে ইয়াতেও তোমরা পড়ছো, ইন্টারে উঠেও কিন্তু তোমরা পড়ছো। তো এগুলা খুব সহজ জিনিস। তারপরে 3 নাম্বার আরেকটা পার্ট হচ্ছে রাসায়নিক বন্ধন রিলেটেড যে সমস্ত টপিকগুলা, রাসায়নিক বন্ধন, এই বন্ধনের মধ্যে অনেক টাইপের বন্ধন সম্পর্কে তোমরা অলরেডি পরিচিত। আয়নিক বন্ধন আছে, আয়নিক বন্ধন, তারপরে আছে হলো সমযোজী বন্ধন, তারপরে হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, এরকম আরও অনেকগুলো আছে। এগুলা তোমরা রিডিং পড়ে নিবা, ইত্যাদি। তো এইগুলা হচ্ছে অধ্যায়ের একদম শুরুর দিকের টপিক। এরপরে আসো মূল অধ্যায়ের শুরু যেখান থেকে, স্থিতিস্থাপকতা পার্টে আমাদের প্রথমে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে কিছু সংজ্ঞা আছে, কিছু ডেফিনেশন আছে, মানে স্থিতিস্থাপকতা পদার্থ রিলেটেড কিছু ডেফিনেশন আছে, সেগুলো আমরা দেখব। যে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে কি বোঝায়, স্থিতিস্থাপক কথাটার মানে কি, আংশিক স্থিতিস্থাপকতা মানে কি, পূর্ণ দৃঢ় বস্তু মানে কি, হ্যাঁ, এরকম কতগুলা ডেফিনেশন আছে। সো ওই টপিকগুলো আমরা দেখব। তারপরে আছে হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ পীড়ন বিকৃতি। এটা নিয়ে তোমরা ক্লাস 9-10-এ পীড়ন বিকৃতি, এটা চ্যাপ্টার 5-এ লাস্টের দিকে একটা টপিকে পড়ছিলা, তাই না? পীড়ন কি জিনিস, বিকৃতি কি জিনিস, এবং তাদের মধ্যে সম্পর্ক আমরা দেখছিলাম ওই যে হুকের সূত্রের সাহায্যে আমরা কিন্তু বের করেছিলাম, হুকের সূত্র। সো পীড়ন বিকৃতির মধ্যে আমরা আবার এখানে 3 ধরনের পীড়ন দেখব, 3 ধরনের বিকৃতি দেখব, এবং শুধু পীড়ন বিকৃতি না, এই হুকের সূত্র থেকে কিন্তু আরেকটা পার্ট চলে আসে, সেটা হচ্ছে গুণাঙ্ক।
স্থিতিস্থাপক গুণাঙ্ক। তোমাদের নিশ্চয়ই মনে আছে 9 10-এ পড়ছিলা কিনা দেখো, ইয়ং এর গুণাঙ্ক নামে একটা জিনিস পড়ছিলা, যে পীড়ন এবং বিকৃতির সাথে সম্পর্ক যেই গুণাঙ্কটা তৈরি করে দেয়, বা পীড়ন আর বিকৃতির সমীকরণের মধ্যে একটা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, সেটা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এরকমই একটা গুণাঙ্ক ছিল ইয়ং এর গুণাঙ্ক। এরপরে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। এবং আরেকটা টপিক হচ্ছে আমাদের ওই যে শক্তি রিলেটেড, সঞ্চিত শক্তি সংক্রান্ত, সঞ্চিত শক্তি সংক্রান্ত। হ্যাঁ, তো এগুলার মধ্যে আবার আরো কয়েকটা সাবডিভিশন আছে, যেমন পীড়ন বিকৃতির গ্রাফ আছে, আন্তঃআণবিক বলের সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক কি, আন্তঃআণবিক শক্তির সাথে আন্তঃআণবিক দূরত্বের সম্পর্ক কি, এরকম কিছু টুকটাক ছোটখাটো পড়াশোনা আছে। সো সেইগুলো আমরা দেখবো। এই সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাও তো একটু, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। হ্যাঁ, এই তাহলে যে সাউন্ড ক্লিয়ার না বলছো তুমি হেডফোন কানে লাগাও, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, সো এইটা গেল স্থিতিস্থাপকতার পার্টের অংশ। হ্যাঁ, এরপর আমরা যদি প্রবাহীর অংশের মধ্যে যাই, প্রবাহীর অংশের মধ্যে যাই, ভাই প্রবাহী মানে কি? যেটা প্রবাহমান, যেটা প্রবাহ করতে পারে, এগুলাকে আমরা বলছি ফ্লুইড। এই ফ্লুইডের মধ্যে কিন্তু মূলত তরল এবং বায়বীয় নিয়েই কিন্তু এগুলার আলোচনা। এই স্থিতিস্থাপকতা পার্টের মধ্যে কঠিন, তরল, বায়বীয় তিনটা জিনিস নিয়েই আলোচনা আছে। প্রবাহীর অংশটার মধ্যে শুধুমাত্র তরল এবং বায়বীয় নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, সো প্রবাহী অংশের মধ্যে আমাদের একদম শুরুতে যেটা নিয়ে আলোচনা, সেটা হচ্ছে প্রবাহ আছে কয়েক রকমের, কয়েক রকমের প্রবাহ আছে। আমরা হচ্ছে দেখবা যে হলো, দেখবা অনেক সময় যখন কল চালানো হয় তখন প্রথম দিকে একটা স্ট্রিম লাইন ফ্লো হয়, খুব শান্ত একটা প্রবাহ থাকে। আবার যখন কল অনেক জোরে ছাড়া হয় তখন বিক্ষিপ্ত একটা প্রবাহ হয়। সো প্রবাহ নিয়ে সেখানে কিছু টপিক নিয়ে আলোচনা আছে। এরপরে আছে হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তরলের পৃষ্ঠটান, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। তারপরে আছে হচ্ছে পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি। এই যে কোনো একটা তরলের উপর দিয়ে যখন পোকামাকড় হেঁটে যায়, এই হেঁটে যায় কেন, কিভাবে হেঁটে যায়, সেই রিলেটেড পড়াশোনাগুলো এই পৃষ্ঠ টানের মধ্যে, পৃষ্ঠ শক্তির মধ্যে আছে। এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা, সান্দ্রতা জিনিসটা কি? আমরা যেমন নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের মধ্যে কিন্তু দুইটা তলের মধ্যে যখন একটা তল আরেকটা তলের উপর দিয়ে চলতে থাকে তখন তাদের মধ্যে একটা ফ্রিকশন বা ঘর্ষণ নিয়ে পড়াশোনা করছিলাম। সো এখানে লিকুইড লিকুইড যে ফ্রিকশন সেটাকে আমরা বলি সান্দ্রতা, আবার লিকুইড সলিড যে ফ্রিকশন সেটাও কিন্তু সান্দ্রতার সাথে রিলেটেড। সো সান্দ্রতা টপিকটা হচ্ছে মূলত ফ্রিকশনের সাথে সম্পর্কিত, ঘর্ষণের সাথে সম্পর্কিত। মানে তল তল যে ঘর্ষণটা, সেটাকে আমরা তরলের ক্ষেত্রে ওটার নাম দিছি সান্দ্রতা। ঠিক আছে, এরপরে আছে হলো আমাদের, এরপরে আছে হচ্ছে আমাদের তোমার হলো স্টোকসের সূত্র তো গেল, এরপর আছে অন্তবেগ। অন্তবেগ, অন্তবেগ বা টার্মিনাল ভেলোসিটি। যে ধরো উপর থেকে বৃষ্টি পড়ছে, সো বৃষ্টি যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন আসলে কি বেগে পড়তেছে, এটাকে একটা ত্বরণে পড়ে নাকি সমবেগে পড়ে, এই রিলেটেড যে আলোচনাগুলো সেগুলো আমরা এখান থেকে দেখি। এরপরে আছে হচ্ছে কৈশিকতা, কৈশিকতা বা স্পর্শকোণ, কৈশিকতা এবং এবং স্পর্শকোণ, স্পর্শকোণ রিলেটেড টপিকগুলা। তো কৈশিকতা এবং স্পর্শকোণ এটা কোনটা? ওই যে আমাদের দেখবা যে যখন আমরা একটা পাতলা নলকে পানির মধ্যে রেখে দেই বা পাতলা নলকে কোনো একটা লিকুইডের মধ্যে রেখে দেই, তখন ওই নল বেয়ে কিছু লিকুইড উপরের দিকে উঠে আসে। তো এই ফেনোমেনাটা কেন হয়, কি কারণে হয়, সেগুলা এই টপিকের মধ্যে আমরা আলোচনা করি। সো মূলত হ্যাঁ, সান্দ্রতা হলো ভিসকোসিটি, রাইট। সো আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইগুলা, স্থিতিস্থাপকতা। আমরা কিছু ডেফিনেশন দেখব, পীড়ন বিকৃতি, যেগুলো তোমরা 9 10-এ কিন্তু অলরেডি একটা ছোট্টখাটো হলেও আইডিয়া আছে, আইডিয়া না থাকলেও কোনো সমস্যা নেই, একদম শুরু থেকে আলোচনা করব। তারপর আছে হুকের সূত্র, গুণাঙ্ক, পয়সনের অনুপাত, সঞ্চিত শক্তি। পয়সনের অনুপাতটা কি? পয়সনের অনুপাত হচ্ছে যে আমরা যখন একটা তারকে ধরে টান দেই, সো টান দেওয়ার পরে এটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, প্রস্থে কিছুটা হ্রাস পায়। তো এই দৈর্ঘ্যে বৃদ্ধি পেলে প্রস্থে কতটুকু পরিমাণে হ্রাস পাবে এই সম্পর্কে একটা ধারণা আমরা পয়সনের অনুপাত থেকে পাই। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এই টপিকের মধ্যে। আর সঞ্চিত শক্তি কি? যখন আমরা ওই যে একটা তারকে ধরে টান দিলাম তখন কি এর মধ্যে একটা এনার্জি জমা হয়েছে, ওই এনার্জি একক আয়তনে কত বা টোটাল কি পরিমাণ এনার্জি তার মধ্যে জমা হয়েছে। তো এগুলো নিয়ে আলোচনা আমরা সঞ্চিত শক্তি টপিকের মধ্যে পড়ি। তো মোটামুটি মোটা দাগে আমাদের এই রবি মঙ্গল শুক্র এবং রবি এই দুইটা দিনে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলো আমি নিব আর তোমাদের অপূর্ব ভাইয়া এই ক্লাসগুলার মধ্যে থাকবেন। তো এটা হচ্ছে, এটার ক্লাসটা কবে হচ্ছে তাহলে? মঙ্গল এবং
প্লাস হচ্ছে বৃহস্পতি, মঙ্গল এবং বৃহস্পতি, আর এগুলা হচ্ছে শুক্র প্লাস রবি। তো একটাই চ্যাপ্টার, দুইটা পার্ট আমরা দুজন মিলে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পারছো? গেল। সো চলো আমরা তাহলে আমাদের প্রথমে এই স্থিতিস্থাপকতা পার্ট যেটা, সেটা থেকে আগে পড়াশোনা শুরু করি। যে স্থিতিস্থাপকতা জিনিসটা আসলে কি, স্থিতিস্থাপকতা এই জিনিসটা আসলে কি জিনিস। সো মনে করো আমাদের কাছে এই রকমের একটা রড আছে বা যে কোনো একটা তার আছে। এই তারের মধ্যে আমরা যে কোনো দুইটা বিন্দুকে আলাদা করলাম। মনে করো এই বিন্দুটার নাম দিলাম এটা হলো এ বিন্দু, আর এইখানে আরেকটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম হলো বি বিন্দু। ভালো কথা, আমরা কি করলাম, এই যে তারটা পাইছি সেই তারটাকে ধরে দিলাম টান, এই দিকে একটা টান দিলাম। বলো তো যদি শুধুমাত্র একটা দিকে টান দেই তাহলে কি হবে? এই একটা দিকে টান দিলে কিন্তু সমগ্র বস্তুটা এই দিকে একটা ত্বরণ লাভ করবে। সিম্পলি এই ডান দিকে এই বস্তুটা যাওয়া শুরু করবে এবং এটার একটা ত্বরণ লাভ করবে। সো আমরা এতদিন পর্যন্ত যতক্ষণ এই যে আমরা নিউটনীয় বলবিদ্যা পড়ছি, কাজশক্তি ক্ষমতা পড়ছি, তারপরে মহাকর্ষ অভিকর্ষ পড়ছি, এই যে তিনটা চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু সবসময় একটা বস্তুর উপরে এই একটা দিকে বলটা প্রয়োগ করছিলাম, বা আমাদের সেখানে বস্তুটার কিন্তু কোনো রকমের ডিফরমেশন হয়েছিল না, বস্তুটার কিন্তু কোনো রকম বিকৃত হয় নাই, বস্তুটার আকৃতিগত বা আকারের কোনো পরিবর্তন কিন্তু এই তিনটা চ্যাপ্টারের মধ্যে হয় নাই। আমরা যখন গতিবিদ্যা পড়ছি, ভেক্টর পড়ছি, নিউটনীয় বলবিদ্যায় একটা বস্তুর উপর বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু বল প্রয়োগ করছিলাম, কিন্তু কখনোই এই বল প্রয়োগ করার ফলে বস্তুর আকার আকৃতির কিন্তু কোনো পরিবর্তন যে হইতে পারে এটা নিয়ে আমরা কোনো রকম কনসিডারেশনই করি নাই। এই অধ্যায়ের মধ্যে আমরা বস্তুটার উপরে যখন বল প্রয়োগ করব, বস্তুটার ওপরে যদি দুই দিক থেকে টানা হয় তাহলে বস্তুটার যেই ডিফরমেশনটা হবে, বস্তুটার কনফিগারেশনের যে চেঞ্জ হবে, আকৃতিগত যে পরিবর্তন হবে, সেই টপিকটা নিয়ে কিন্তু আমরা এই স্থিতিস্থাপকতার পার্টে আলোচনা করব। সো খেয়াল করো আমরা যেটা করলাম নিউটনীয় বলবিদ্যা অধ্যায় পর্যন্ত যতটুকু ছিল, যে এই তারটার উপরে যখন আমরা একটা বল প্রয়োগ করতাম, সো বলটা প্রয়োগ করলে এই বস্তুর একটা ত্বরণ হইতো, F=ma থেকে আমরা এই বস্তু বা তারের টান, এই বস্তু বা তারের ত্বরণ কত সেই ত্বরণটা আমরা কিন্তু বের করতাম। এখন এই অধ্যায়ে আমরা যেটা করব, শুধুমাত্র একদিকে বল দিব না, সমান পরিমাণ একটা বল বিপরীত দিকেও আমরা প্রয়োগ করব। এই বস্তুটার উপরে সমান পরিমাণ একটা বল বিপরীত দিকেও প্রয়োগ করব। সো তাহলে বলো তো বিপরীত দিকেও প্রয়োগ করলে বস্তুটার উপরে নেট ফোর্স কত হবে? যদি আমি সমান সমান মানের দুইটা বল বিপরীত দিকে প্রয়োগ করি তাহলে এই বস্তুটার উপরে নেট ফোর্স কত হয়ে যাবে? নেট ফোর্স 0 হয়ে যাবে। কিন্তু বলো তো এই যে বস্তুটা, সেই বস্তুটা কিন্তু দেখা যাবে, বা এই যে তারটা, সেই তারটা কিন্তু দেখা যাবে সেইটা আর আগের দৈর্ঘ্যর মতন থাকবে না, এটার দৈর্ঘ্য একটুখানি এক্সটেন্ড হয়ে যাবে, এটার দৈর্ঘ্য আগের তুলনায় কি হয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। এবং খেয়াল করো যখন এটা বৃদ্ধি পেল তখন তাদের মধ্যে যে আপেক্ষিক সরণ ছিল বা তাদের মধ্যে যে দূরত্ব ছিল, ভাইয়া সোজা কথা, এ আর বি এর মধ্যে যে দূরত্ব ছিল, বলতো এখন কি আর তাদের মধ্যে দূরত্ব এইরকম আছে, নাকি তাদের মধ্যে দূরত্ব আগের তুলনায় বৃদ্ধি পেয়ে গেছে? তাদের দূরত্ব কিন্তু আগের তুলনায় বৃদ্ধি পেয়ে গেছে। সো এই যে তাদের উপরে, এই বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করার ফলে, বস্তুটার উপরে আমরা বল প্রয়োগ করার ফলে, দুই দিকে টান দেওয়ার ফলে বস্তুটাকে আমরা কি করলাম? বস্তুটাকে আমরা বিকৃত করে ফেললাম, বস্তুটাকে আমরা ডিফর্ম করে ফেললাম বা বিকৃত করে ফেললাম, ডিফর্ম করলাম বা এটাকে কি করলাম? আমরা বিকৃত করে ফেললাম। সো নর্মাল ফেনোমেনা, নর্মাল ঘটনায় আমরা কি অবজার্ভ করি বলতো? যখন এইরকম একটা তারকে ধরো, একটা রাবারের ব্যান্ড, এটাকে ধরো যখন আমরা দুই পাশ থেকে টান দেই, টান দেওয়ার পরে এটা বিকৃত হয়, এই প্রত্যেকটা কণা বা প্রত্যেকটা অণু যেগুলা থাকে পদার্থের ভিতরে, যে অণুগুলা থাকে তাদের মধ্যবর্তী আগের যেই দূরত্ব, সেই দূরত্ব কিন্তু এখন টান দেওয়ার ফলে বৃদ্ধি পেয়ে যায়। সো যখন বৃদ্ধি পেয়ে গেল, এরপরে যখন আমরা এটাকে ছেড়ে দেই তখন আবার কি দেখা যায়? ছেড়ে দিলে কিন্তু সেগুলো আবার আগের জায়গাতে ফেরত আসে, তারা আবার পূর্বের অবস্থায় ফেরত আসে। সো এই যে বস্তুটার পূর্বের অবস্থায় ফেরত আসার যেই প্রয়াসটা, তার পূর্বের অবস্থায় ফেরত আসার যে ঘটনাটা, এটাকেই কিন্তু আমরা বলছি পদার্থের স্থিতিস্থাপকতা।
সো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এই প্রভাবেই কিন্তু কোনো একটা বিকৃত বস্তুর ওপরে বাহ্যিক বল অপসারণ করলে সেই বস্তুটা আবার আগের অবস্থায় ফেরত আসতে উদ্যত হয়। সো এই স্থিতিস্থাপকতার মূল জিনিসটাই কিন্তু এইটা, যে বিকৃত একটা বস্তু সেটাকে যদি আমরা বাহ্যিক বল অপসারণ করি সেখান থেকে, তাহলে এই যে বস্তুর অটোমেটিক্যালি আবার আগের জায়গায় ফেরত আসা, এই ঘটনাটাকেই আমরা বলছি বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বা বস্তুর স্থিতিস্থাপকতা। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে যেটা দেখলাম যে দেখো, যখন আমরা এরকম বিকৃত করলাম তখন দুইটা পাশাপাশি যে কোনো দুইটা অণু বা যে কোনো দুইটা বিন্দু তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেল, এবং যখন আমরা এই বাহ্যিক বলটা অপসারণ করব, বাহ্যিক বল অপসারণ করলে কিন্তু সেটা দেখা যাবে বাহ্যিক বল অপসারণের পরে এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে। বাহ্যিক বল অপসারণের পর, বাহ্যিক বল অপসারণের পর হচ্ছে এই অবস্থা। আর এটা কখন? এটা হচ্ছে বাহ্যিক বল প্রয়োগের সময়, বাহ্যিক বল প্রয়োগের সময়। সো এটা হলো বাহ্যিক বল প্রয়োগের সময়, তাদের মধ্যে দেখো দূরত্ব কিন্তু বেড়ে গেছে, এবং যখন বাহ্যিক বল অপসারণ করলাম তখন এটা আবার আগের অবস্থায় ফেরত আসলো। ওকে, সো আমরা এখান থেকে দেখো যেটা নিয়ে আলোচনা করতে চাই শুরুতে, সেটা হচ্ছে যে ভাইয়া এর মধ্যে কি এমন জিনিস আছে, কি এমন জিনিস এদের মধ্যে আছে, কি এমন বল আছে এদের মধ্যে যার প্রভাবে তারা আবার পূর্বের অবস্থানে ফেরত আসতে উদ্যত হয়। শুধুমাত্র যে আমরা তারটাকে আমরা প্রসারিত করলাম, প্রসারিত করলে ছেড়ে দিলেই যে এটা আবার আগের জায়গায় ফেরত আসে, বিষয়টা তো এরকম না। যদি আমরা এই তারটাকে কোনোভাবে সংকুচিত করতে পারতাম তাহলেও কিন্তু ছেড়ে দিলে সেইটা আবার আগের জায়গায় ফেরত আসতো। অর্থাৎ বস্তুটার কিন্তু একটা ন্যাচারাল অবস্থা আছে, সেই ন্যাচারাল অবস্থা থেকে যদি আমি এটাকে ইলংগেট করি, যদি আমি এটাকে টেনে লম্বা করি, তাহলে ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় আসবে, অথবা আমি যদি এটাকে সংকুচিত করি তাহলেও কিন্তু ছেড়ে দিলে সেটা আবার আগের জায়গায় ফেরত আসবে। তো তার মানে প্রত্যেকটা বস্তুই কিন্তু একটা স্বাভাবিক অবস্থাতে থাকতে চায়। তো প্রত্যেক বস্তু আসলে কেন স্বাভাবিক অবস্থায় থাকতে চায়, কি কারণে তাদেরকে টান দিলে আবার আগের জায়গায় ফেরত আসে, সংকুচিত করলে আবার আগের জায়গায় ফেরত আসে, কি কারণে, সেই কারণটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো এই কারণটার যদি আমরা খুব ডিটেলস আলোচনা করতে চাই, একদম মাইক্রোস্কোপিক একটা ভিউ দেখতে চাই, তাহলে আমরা কিন্তু ক্লিয়ার একটা আইডিয়া পাবো যে এই ভিতরে পদার্থটা আসলে কি দিয়ে তৈরি। পদার্থটা অণুপরমাণু দিয়ে তৈরি। আমরা যদি এই অণুপরমাণু লেভেলে গিয়ে জিনিসটাকে অবজার্ভ করতে পারি যে আসলে যখন একটা বস্তুকে দুইটা দিক ধরে আমরা টান দিচ্ছি তখন আসলে মূলত কি বৃদ্ধি পাচ্ছে, ওই ভিতরের পদার্থের যে অণুগুলার মধ্যে দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে। তো এই দূরত্ব বৃদ্ধি পেলে আসলে সমস্যা কি, কেন এই দূরত্বটা আবার আগের জায়গায় ফেরত আসতে চায়, এই বিষয়গুলা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো মোদ্দা কথা হচ্ছে যে স্থিতিস্থাপক ধর্ম কোনো একটা পদার্থ কেন প্রদর্শন করে সেইটা আমরা মলিকিউলার লেভেলে গিয়ে আলোচনা করতে চাই। সো খেয়াল করো, প্রথমে আগে দেখি যে আসলে ফেনোমেনাটা কি ঘটে, আগে ঘটনাটা কি ঘটে। ঘটনা যেটা ঘটে ভাইয়া, যে মনে করো আমাদের কাছে এরকম একটা অণু আছে, আমাদের কাছে মনে করো এইরকম একটা অণু আছে, এবং তার থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা অণু রাখা আছে। এই দুইটা অণুর মধ্যবর্তী একটা দূরত্ব ফিক্সড, এই দুইটার মধ্যে একটা মধ্যবর্তী দূরত্ব আছে, এই মধ্যবর্তী দূরত্ব মনে করলাম r0। এই যে মধ্যবর্তী যেই দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে যখন আমরা পদার্থটাকে ন্যাচারাল অবস্থায় রাখছি, স্বাভাবিক অবস্থায় রাখছি, সেই সময় তাদের মধ্যে যেই ইনিশিয়াল দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে r0। সো আমরা আগে ফেনোমেনাটা ব্যাখ্যা করি, ঘটনাটা ব্যাখ্যা করি যে কি ঘটে। সো যখন আমরা এই দুইটা অণুকে একটা থেকে আরেকটা দূরে সরাই, এই দুইটা অণুকে যখন আমরা একটা থেকে একটা দূরে সরাই, তখন দেখা যায় কি যে তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল জন্ম নেয়, তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল জন্ম নেয়, এবং এই আকর্ষণ বলের প্রভাবে এই আকর্ষণ বলের প্রভাবে দেখা যায় তারা আবার পূর্বের অবস্থানে ফেরত আসতে উদ্যত হয়। এবং একইভাবে আমরা দেখি যদি এদের মধ্যে দূরত্বটাকে আমরা সংকুচিত করে দেই, যদি এদের মধ্যে দূরত্বটা আদি দূরত্ব থেকে আমরা কমিয়ে দেই, তখন আদি দূরত্ব থেকে যখন আমরা এদের মধ্যে দূরত্বটা কমিয়ে দেই, তখন কিন্তু তারা পরস্পরের মধ্যে দেখা যায় একটা বিকর্ষণ বলের সৃষ্টি করে, একটা বিকর্ষণ বলের সৃষ্টি করে। তো এই যে বিকর্ষণ বলের সৃষ্টি, এটা কখন হচ্ছে, এখানে দেখা যাচ্ছে একটা বিকর্ষণ বলের সৃষ্টি হয়,
একটা বিকর্ষণ বলের সৃষ্টি হয় এবং এখানে দেখা যায় তাদের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়। সো আকর্ষণ বলটা কোন সময় দেখা যায়? যখন আর এর মানটা হয় গ্রেটার দেন আর নট, অর্থাৎ সাম্যাবস্থানে তাদের যে দূরত্ব, সেই দূরত্ব থেকে যখন দূরত্ব তাদের মধ্যে বৃদ্ধি পায় তখন তারা পরস্পরের দিকে আকৃষ্ট হয়। আবার যখন এই দূরত্বটা আর নটের থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ বেশি কাছে চলে আসে, তখন কিন্তু তারা আবার বিকর্ষণ বল এটা এক্সপেরিয়েন্স করে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই জিনিসটা আসলে আমরা প্র্যাকটিক্যালি কোন জায়গাতে খুব সহজেই দেখে থাকি, সেটা হলো দেখো একটু মনে করে, আমরা স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু এরকম একটা ফেনোমেনা সব সময় দেখে থাকি। তুমি দেখো একটা স্প্রিং বলের সাথে যদি তুমি এই ঘটনাগুলোকে একটু তুলনা করতে যাও, তাহলে দেখো প্রত্যেকটা স্প্রিং এরই কিন্তু একটা ন্যাচারাল অবস্থা বিদ্যমান। প্রত্যেকটা স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু যেটা হয়, প্রত্যেকটা স্প্রিং এর ক্ষেত্রে যেটা হয় যে স্প্রিং এর, মনে করো আমরা এখানে একটা বলকে রাখছি, এই বলের সাথে আমরা একটা স্প্রিংকে এখানে যুক্ত করে দিছি। সো এই স্প্রিংটা এখন মনে করো স্বাভাবিক অবস্থানে আছে। যখন আমরা এই দুইটা বলের মধ্যে দূরত্ব মনে করো বৃদ্ধি করে দিলাম, অর্থাৎ স্প্রিংটাকে টেনে তার মানে লম্বা করে দিলাম, তখন বলো তো এই স্প্রিং বলটা এই বস্তুটাকে কি কাছে নিয়ে আসতে চাইবে না? অনেকটা মনে হবে যে বস্তু দুইটা মনে হয় পরস্পরকে আকর্ষণ করছে। আবার অন্যদিকে আমরা যদি এই স্প্রিংটাকে সংকুচিত করে দুইটা বলকে কাছাকাছি নিয়ে আসি, তখন কি দেখা যাবে? যে স্প্রিং দুইটাকে সংকুচিত করে আমরা দুইটা বলকে কাছাকাছি নিয়ে আসি, তখন দেখা যাবে যে এই স্প্রিংটা চেষ্টা করছে দুইটা বস্তুকে দূরে ঠেলে দিতে। সো তখন মনে হবে যেন যে বল দুইটা বোধহয় পরস্পরকে বিকর্ষণ করছে। সো আমাদের এক্স্যাক্টলি এরকম টাইপের ফেনোমেনাই কিন্তু আমরা দেখে থাকি যখন ভিতরে অণুগুলার ক্ষেত্রে আমরা আলোচনা করি। যে কোনো একটা পদার্থের অণুগুলার ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে এরকম ফেনোমেনা দেখে থাকি। এখন কথা হলো যে আমরা এখন আলোচনা করতে চাই যে কি কারণে আসলে এই কাহিনী ঘটে। সো খেয়াল করো, আমরা এবার ভালো কথা যেটা বলছিলাম যে ভাইয়া স্প্রিং এর ক্ষেত্রে তো এটা বোঝা যায় যে একটা স্প্রিং এর ক্ষেত্রে যে যখন স্প্রিংটাকে আমরা প্রসারিত করলাম তখন স্প্রিংটা আবার সাম্যাবস্থায় আসতে চায়, যার ফলে এটাকে কাছে নিয়ে আসতে চায়। আবার যখন স্প্রিংটাকে সংকুচিত করলাম তখন এটা আবার সাম্যাবস্থানে ফেরত যেতে চায়, তাই বিকর্ষণ বল করছে বলে মনে হয়। কিন্তু ভাইয়া আমাদের যখন অণুগুলার ভিতরে আমরা চলে গেলাম তখনও তো স্প্রিং ইফেক্ট দেখা যাচ্ছে, কিন্তু এদের মধ্যে কি কোনো স্প্রিং বিদ্যমান আছে? না, এদের মধ্যে তো কোনো স্প্রিং বিদ্যমান নাই। তাহলে এদের মধ্যে কি এমন বল আছে যেই বলের প্রভাবে তারা এরকম স্প্রিং ইফেক্ট দেখাচ্ছে? উত্তর হলো তাদের মধ্যে তড়িৎ বল, স্থির বৈদ্যুতিক বল বিদ্যমান। তাদের মধ্যে কিন্তু স্থির বৈদ্যুতিক বল বিদ্যমান। কেন ভাইয়া স্প্রিং এখানে আবার স্থির বৈদ্যুতিক বল আসলো কেন? কারণ দেখো আমাদের যদি অণুর ক্ষেত্রে চিন্তা করো বা পরমাণুর ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এই পরমাণুগুলার বাইরে কি আছে? নেগেটিভ চার্জের ইলেকট্রন আছে, এবং পরমাণুগুলার ভিতরে কি আছে? পজিটিভ চার্জের প্রোটন আছে। তো স্বাভাবিকভাবেই যখন দুইটা পরমাণু পাশাপাশি অবস্থান করছে তখন ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করবে, এই ইলেকট্রন প্রোটনকে আকর্ষণ করবে, এই ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে। অর্থাৎ এই নেট আকর্ষণ বিকর্ষণ বলের প্রভাবে দেখা যাবে যে বস্তুটা বা কণা দুইটা একটা নির্দিষ্ট অবস্থানে কিন্তু সাম্যাবস্থানে থাকবে। যখনই আমরা সাম্যাবস্থানটা বিঘ্ন ঘটাবো তখনই কিন্তু একটা নেট বল সেখানে জেনারেট হয়ে যাবে, যার প্রভাবে তারা আবার আগের অবস্থানে ফেরত চলে আসবে। যখন আমরা আবার সংকুচিত করব তখনও কিন্তু ওই সাম্যাবস্থান বিঘ্নিত হবে, অর্থাৎ তখন একটা নেট বল জেনারেট হবে, নেট বৈদ্যুতিক বল জেনারেট হবে, নেট বৈদ্যুতিক বল জেনারেট হয়ে তারা আবার পূর্বের অবস্থানে কিন্তু ফেরত আসবে। সো মূল কাহিনী হলো এইটা, যে এইখানে তো ভাইয়া কোনো স্প্রিং নাই, কিন্তু এদের মধ্যে স্থির বৈদ্যুতিক বল বিদ্যমান আছে। এবং এই স্থির বৈদ্যুতিক বলটা আমরা বলতো এটা আসলে কি একটা মৌলিক বল না? এটা কি কোনো মানে আমরা যেমন ফান্ডামেন্টাল ফোর্স কয়টা পড়ছিলাম মনে আছে? কয়টা মৌলিক বল পড়ছিলাম বলতো? চারটা কি কি ছিল? মহাকর্ষ বল, তারপরে হচ্ছে তাড়িৎ চৌম্বক বল, তারপর হলো ওই যে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল এই দুইটা বল তো থাকে কোথায়? এগুলা থাকে হলো একদম পরমাণুর ভিতরে, বা এগুলো একদম নিউক্লিয়াসের ভিতরে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল থাকে। এগুলো আমরা বাহ্যিকভাবে কখনো এক্সপেরিয়েন্স করতে পারি না, বাইরে মানে খালি চোখে কখনো এক্সপেরিয়েন্স করা যায় না।
কিন্তু আমাদের এই যে স্থির বৈদ্যুতিক বল বলো বা হচ্ছে মহাকর্ষ বল বলো, এগুলো তো আমরা মোটামুটি আমাদের পরিবেশের মধ্যে দেখি, যে একটা আপেলকে যদি উপর থেকে ছেড়ে দেই নিচের দিকে মহাকর্ষ বলের প্রভাবে পড়ছে, দুইটা চার্জিত বস্তু পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, দুইটা ম্যাগনেট পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে ডিপেন্ডিং অন নর্থ নর্থ না সাউথ সাউথ না নর্থ সাউথ। তো আমরা এখান থেকে দেখো যখন স্থির বৈদ্যুতিক বলের কথা বলছি, এই বলটাও কিন্তু আসলে কি, এটা একটা মৌলিক বলের মধ্যেই কিন্তু পড়ছে। এবং তোমরা এটাও জেনে থাকবা যে আমরা যত রকমের ধাক্কা দেই, যত রকমের টানাটানি করি, সব ধরনের বল এগুলা কিন্তু স্থির বৈদ্যুতিক মৌলিক বলটার মধ্যেই কিন্তু সবগুলা পড়ে গেছে। এগুলা কিন্তু মহাকর্ষ বলও না, এগুলা সবল দুর্বল নিউক্লিয় বলও না। যে আমরা যতই যে ধাক্কা দেই, যত রকম টানাটানি করি, সবগুলাই কিন্তু কোন ধরনের মৌলিক বলের মধ্যে পড়ছে? এই যে আমাদের তাড়িৎ চৌম্বক যে বল, সেই তাড়িৎ চৌম্বক বলের মধ্যেই কিন্তু এই ধরনের বলগুলা পড়ে গেছে। যাই হোক, এগুলা ডিফারেন্ট টপিক। আমরা তাহলে যেটা দেখলাম যে আসলে এইখানে কেন এরকম স্প্রিং ইফেক্ট দেখা যায় দুইটা অণুর মধ্যে, যে এটার মূল কারণটা হলো যে স্থির বৈদ্যুতিক বল এদের মধ্যে কিন্তু বিদ্যমান, এই কারণেই আমরা দেখি তাদের মধ্যে একটা স্প্রিং ইফেক্ট আছে। এইবার ভাইয়া আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট নিয়ে আলোচনা করব। সেইটা হচ্ছে যে আমরা একটা গ্রাফ নিয়ে আলোচনা করব, যেই গ্রাফের মধ্যে ভাইয়া এক্স অক্ষ বরাবর থাকবে হলো দুইটা অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব, দুইটা অণুর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব, যেটাকে আমরা ধরো আর দিয়ে প্রকাশ করছি। আর এই অক্ষ বরাবর থাকবে হলো আন্তঃআণবিক বা বিভব শক্তি, শুধু লিখলাম বিভব শক্তি, বিভব শক্তি। আচ্ছা, এই বিভব শক্তিটা কিন্তু মহাকর্ষীয় বিভব শক্তি না। এই বিভব শক্তিটা কোনটা? এই বিভব শক্তিটা হচ্ছে অণুগুলার মধ্যে যে আন্তঃআণবিক শক্তি, সেই আন্তঃআণবিক শক্তিটাকে আমরা এখানে প্রকাশ করছি। এটাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি যেটাই বলতে পারো। মূলত এটা কি কারণে তৈরি হয়েছে, কোন বলের জন্য এই বিভব শক্তিটা তৈরি হয়েছে? আন্তঃআণবিক বলের কারণে কিন্তু এই বিভব শক্তিটা তৈরি হয়েছে। একটা প্রশ্ন করি, করব? দেখো, একটা সহজ প্রশ্ন, বলো তো দেখি, কোন ধরনের বলগুলার জন্য বিভব শক্তি পাওয়া যায়? কোন ধরনের বলগুলার জন্য বিভব শক্তি অ্যাভেলেবেল আছে? কোন ধরনের বলগুলার জন্য বিভব শক্তি বিদ্যমান? একজন বলছে মৌলিক, একজন বলছে পরিবর্তনশীল, একজন বলছে সংরক্ষণশীল, একজন বলছে টান বল, একজন বলছে অভিকর্ষ বল, একজন কনজারভেটিভ, সংরক্ষণশীল। আচ্ছা, সো এটা নিয়ে ছোট্ট কিছু কনসেপ্ট আছে, এগুলো একটু দিব, দাঁড়াও। দেখো, সো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে দেখো আমাদের বিভব শক্তিটাকে মনে করো ইউ দিয়ে প্রকাশ করছি আমরা, এবং আন্তঃআণবিক শক্তিটা হচ্ছে আমাদের, আন্তঃআণবিক দূরত্বটা হলো আর। তো এখন ভাইয়া, যখন কোনো একটা বস্তু সবচাইতে সুস্থিতিশীল অবস্থায় থাকে, তখন তার মধ্যে বলতো শক্তি কি বেশি থাকে না তার মধ্যে বিভব শক্তি কম থাকে? কখন বস্তুর মধ্যে বিভব শক্তি কম থাকে? যখন সেটা অস্থির হয় বেশি নাকি সুস্থিতিশীল হয় বেশি? সো প্রশ্নটা হচ্ছে, যখন একটা বস্তু বেশি স্থিতিশীল, তখন কি তার মধ্যে শক্তি বেশি নাকি কম? তখন কি তার মধ্যে বেশি শক্তিটা কি বেশি নাকি কম? সো মনে রাখবা, যখন একটা বস্তু সুস্থিতিশীল থাকে তখন তার মধ্যে কিন্তু পটেনশিয়াল এনার্জি সবচেয়ে কম থাকে। যেমন খুবই কমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি মহাকর্ষ দিয়ে। তুমি দেখো তো, যখন একটা বস্তুর মধ্যে বিভব শক্তি বিদ্যমান, আমি ভূমি থেকে একটা বস্তুকে এই উচ্চতায় তুললাম, এই অবস্থাতে বস্তুটার মধ্যে একটা বিভব শক্তি বিদ্যমান, এই অবস্থাতে কি বস্তুটা স্থিতিশীল? উত্তর হচ্ছে না, কারণ আমি যদি এটাকে ছেড়ে দেই তাহলে এটা অস্থির হয়ে নিচে পড়ে যাচ্ছে। যখন বস্তুটা আমার হাতের উপরে আছে, তখন কিন্তু এটা আবার এখন, বা এটা যখন গ্রাউন্ডে পড়ে গেল, তখন কিন্তু এটার মধ্যে বিভব শক্তি শূন্য, এবং যেহেতু বিভব শক্তি শূন্য, তাই এটার মধ্যে এটা কিন্তু এখন একটা সুস্থিতিশীল অবস্থায় আছে। তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো যে যখন আমাদের পকেটে টাকা বেশি থাকে, তখন কি আমরা বেশি দৌড়াদৌড়ি করি না? এই ধরো কিছু একটা খাইতে গেলাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম, বা মুভি দেখতে গেলাম, যখন পকেটে টাকা বেশি থাকে তখন আমরা বেশি অস্থির হয়ে যাই। আবার যখন ধরো আমরা পকেটে টাকা পয়সা নাই, পকেটে আছে 5 টাকা 10 টাকা,
বাইরে বাইরে গেলে কি বা হবে, কিছু করতে পারবো না, তো তখন কি করি, আমরা ঘুমাই যাই, তখন বাসায় চুপচাপ বসে থাকি, আমরা স্থিতিশীল হয়ে যাই। সো বিষয়টা এইভাবে মনে রাখতে পারো যে যখন পকেটে টাকা বেশি থাকে তখন আমরা অস্থিতিশীল হয়ে যাই বেশি, আর যখন আমাদের পকেটে কোনো টাকা পয়সা থাকে না তখন আমরা স্থিতিশীল হয়ে যাই। সো স্থিতিশীল থাকতে হলে এনার্জি কম থাকে, বা এনার্জি যখন কম তখন আমরা সবচেয়ে বেশি সুস্থিতিশীল থাকি। এখন বলো তো আমাদের যেই অণুগুলো আছে তারা কোন অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল? কোন অবস্থাতে তারা সবচেয়ে বেশি স্থিতিশীল? যখন তারা সাম্যাবস্থায় আছে, যখন তাদের মধ্যে স্বাভাবিক দূরত্বে আছে অণুগুলা, বা যখন তারা ন্যাচারাল অবস্থায় আছে তখন কিন্তু তাদের মধ্যে তারা সবচেয়ে বেশি স্থিতিশীল, তাই না? এই অবস্থায় বেশি স্থিতিশীল না এই অবস্থায় বেশি স্থিতিশীল না এই অবস্থায় বেশি স্থিতিশীল? অবশ্যই যখন তাদের মধ্যে স্বাভাবিক দূরত্ব বিদ্যমান তখনই কিন্তু তারা সবচাইতে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। সো যখন তারা স্থিতিশীল তখন তাদের মধ্যে বিভব শক্তি কি সবচেয়ে বেশি হবে নাকি সবচেয়ে কম হবে বলো? মনে করলাম আমাদের এই যে আন্তঃআণবিক দূরত্ব যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর দেখাবো, সো আর নট যেই দূরত্বটা সেই দূরত্বটা আমরা এইখানে নিলাম, এই দূরত্বটা হলো গিয়ে মনে করো আমাদের আর নট। হ্যাঁ, এই দূরত্বটা হলো আমাদের আর নট। এই যে ডান দিকে যত যাব আন্তঃআণবিক দূরত্ব তত বাড়ছে, বাম দিকে যত যাব আন্তঃআণবিক দূরত্ব তত কমছে। আচ্ছা, সো এই আর নটে বলো তো আমাদের বিভব শক্তি বেশি হবে না কম হবে? সবচাইতে কিন্তু কম হবে। সো আমরা যেটা দেখলাম যে আমাদের বিভব শক্তির মানটা কিন্তু এই জায়গাতে হবে সবচাইতে কম, সবচাইতে কম হবে এই জায়গাতে। এইবার একটু বলো তো দেখি, যখন আমি সাম্যাবস্থা থেকে তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করব তখন বলো তো তাদের মধ্যে এনার্জি কি আরো কমবে নাকি এনার্জি বাড়তে থাকবে? তাদের মধ্যে এনার্জি বাড়তে থাকবে। সো তাদের মধ্যে এনার্জি দেখা যাবে বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে এটা ছিল সবচেয়ে লোয়েস্ট স্টেট, এরপরে কি হবে, এনার্জি দেখা যাবে যত দূরত্ব বাড়বে তত কিন্তু এনার্জি আস্তে আস্তে তাদের মধ্যে বাড়তে থাকবে, পটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে বাড়বে 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 বাড়বে, এরকম ভাবে তাদের মধ্যে এনার্জি কিন্তু বাড়তে থাকবে। এবং দেখা যাবে এই যে বৃদ্ধিটা, এনার্জি বাড়বে 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 বাড়বে, এই যে তো এই যে তাদের মধ্যে যে বৃদ্ধিটা, সেই বৃদ্ধিটা দেখা যাবে যে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এনার্জি বাড়বে, কিন্তু তারপরে আর তাদের মধ্যে দূরত্ব বাড়বে না, সরি এরপরে আর তাদের মধ্যে এনার্জি বৃদ্ধি করতে তুমি পারবা না। কি বললাম আরেকবার বলি, যখন সাম্যাবস্থায় আছে তখন তো এনার্জি সবচেয়ে কম, এরপরে যখন দূরত্ব বাড়াচ্ছ তাদের মধ্যে আস্তে আস্তে পটেনশিয়াল এনার্জি বাড়ছে, এনার্জি বাড়ছে এনার্জি বাড়ছে এনার্জি বাড়ছে এনার্জি বাড়ছে এনার্জি বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে যতই দূরত্ব বাড়াও না কেন এনার্জি আর বাড়বে না, কারণ তাদের মধ্যে যে এই বলটা ছিল সেই বলটাই এখন আর নাই। সো যখন আর বলটা নাই তখন কি আর কোনো আন্তঃআণবিক বলের এগেইনস্টে কাজ করতে হচ্ছে না। তুমি এটাকে সহজে স্প্রিং এর সাথে চিন্তা করতে পারো। মনে করো এইখানে যে স্প্রিংটা আছে সেটা বলের মধ্যে কোনোভাবে ফুটা করা, স্প্রিং এর তারটা দিয়ে আমরা একটা ওই যে রাবারের যে বলগুলো আছে ওটা দিয়ে ফুটা করে রাখছি। তো আমরা কি করলাম দেখো, ধরো ওই দুইটা বলের মধ্যে দূরত্ব আমরা বাড়াচ্ছি, যত স্প্রিংটাকে প্রসারিত করছি তত কিন্তু এদের মধ্যে এনার্জি বাড়ছে, বাড়তে 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 একটা সময় দেখা গেল স্প্রিংটা একদম টান টান হয়ে গেল, এরপরে আর স্প্রিং দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে না, এরপর আমি তবুও আরও তাদের মধ্যে দূরত্ব বৃদ্ধি করছি। সো দূরত্ব যদি আরও বাড়াতে থাকে একটা সময় কি হবে, ওই স্প্রিং থেকে বলটা খুলে বাইরে চলে যাবে না? সো স্প্রিং তো দেখা যাবে যে একদম টান টান হয়ে আসে ওই সময়টাতে। তো যখন আমরা স্প্রিংটাকে একদম মানে ভাঁজগুলা খুলে 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 একদম স্প্রিংটা টানা একটা তারের মতন হয়ে গেছে, এর মধ্যে এনার্জি জমছে, কিন্তু এরপরে যখন আমি তাদের মধ্যে দূরত্ব আরও বৃদ্ধি করব তখন কিন্তু স্প্রিংটা আর প্রসারিত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে স্প্রিং যদি আর প্রসারিত না হয় তখন আমি এরপরে দুটার মধ্যে দূরত্ব যতই বাড়াই না কেন আমার কি আর পটেনশিয়াল এনার্জি এরপর বাড়তে পারবে না। সো একটা নির্দিষ্ট দূরত্বের পরে কিন্তু দেখা যাবে যে এনার্জি আর বাড়ছে না। ঠিক একই কাহিনী হয় কিন্তু আমাদের দুইটা অণুর মধ্যে। সো এদের মধ্যে দূরত্ব প্রথমে যেটা হয়, যত আমি বৃদ্ধি করছি তত আস্তে আস্তে পটেনশিয়াল এনার্জি বাড়ছে 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 বাড়ছে, একটা দূরত্ব যাওয়ার পরে দেখা যায় যে আর পটেনশিয়াল এনার্জি বৃদ্ধি পাচ্ছে না। কথা বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? এখন খেয়াল করো, তাহলে আমরা দেখলাম যে দূরত্ব বৃদ্ধি করতে থাকলে আন্তঃআণবিক যেই শক্তি বা বিভব শক্তি, সেই বিভব শক্তি বাড়বে, বাড়তে 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 একটা সময় পর্যন্ত বেড়ে স্যাচুরেশন লেভেলে চলে যাবে, এরপরে আর যতই দূরত্ব বাড়াও এনার্জি আর বৃদ্ধি পাবে না। এইবার আসো, যদি আমরা দুইটা অণুর মধ্যে দূরত্ব আস্তে আস্তে কমাতে থাকি বলো তো কমালে এনার্জি কি কমবে নাকি বাড়বে? সর্বনিম্ন লেভেল থেকে কি এনার্জি কমবে না বাড়বে? কমবে নাকি বাড়বে?
সো দেখো তো, যখন আমরা সংকুচিত করছি, একদম স্প্রিং এর সাথে তুলনা করো তো, স্প্রিং এর ক্ষেত্রেও যখন আমরা স্প্রিংটাকে সংকুচিত করতে থাকি তখন কি তার মধ্যে এনার্জি বাড়ে না কমে? তখনও কিন্তু তার মধ্যে হাফ কে এক্স স্কোয়ার এনার্জি কিন্তু বাড়তেই থাকে। সো একটা স্প্রিংকে তুমি প্রসারিত করো বা সংকুচিত করো, এনার্জি কিন্তু বাড়তে থাকবে। সো আমরা যখন এই সাম্যাবস্থান থেকে এরপরে তাদের মধ্যে দূরত্ব কমাতে থাকবো তখনও কিন্তু তাদের মধ্যে এনার্জি বাড়তে থাকবে। সো এনার্জি এখন বাড়তে 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 একদম অনেক পরিমাণে কিন্তু এটা বাড়তে থাকবে। এখন এইখানে তো ভাইয়া আগের মতন স্যাচুরেশন লেভেলে গেল না, এইখানে তো এনার্জি বাড়ছেই বাড়ছেই বাড়ছেই। তো একদম স্প্রিং এর সাথে চিন্তা করো, যখন স্প্রিংটাকে সংকুচিত করছো সংকুচিত করছো সংকুচিত করছো তখন তো ভাইয়া ওই বল স্প্রিং থেকে ছিটকে যাওয়ার আর কিছু নাই। সো আমাদের কিন্তু যত এটাকে সংকুচিত করছো তত বেশি তোমাকে কাজ করা লাগছে, স্প্রিং এর মধ্যে এনার্জি জমছে 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 জমছে। সো এখানেও এক্স্যাক্টলি তাই, যখন আমরা দুইটা অণুকে একটার সাথে আরেকটা খুব কাছাকাছি নিয়ে আসতে যাব কাছাকাছি নিয়ে আসতে যাব কাছাকাছি নিয়ে আসতে যাব, এর মধ্যে কিন্তু এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। সো এই বৃদ্ধিটাই আমরা কিন্তু এখান থেকে দেখালাম। বলো এনার্জি কিভাবে চেঞ্জ হবে এটা কি আমরা বুঝতে পারছি? এনার্জির গ্রাফটা কেমন হবে এটা কি আমরা বুঝতে পারছি? সহজ জিনিস, রাইট। সো তাহলে এটা গেল। এইবার আসো আমরা দেখব এই একই গ্রাফের মধ্যে, এই একই গ্রাফের মধ্যে চলো আমরা দেখি যে আমাদের এইটা আমরা হলুদ কালার দিয়ে দেখাইছি। এইবার আমরা দেখো এই দিক বরাবর বসাবো আন্তঃআণবিক আকর্ষণ বল, এই দিক বরাবর আমরা দিব আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক বল। হ্যাঁ, তো ওয়াই অক্ষ বরাবর আমরা এই একই গ্রাফের মধ্যে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যে দুই ধরনের গ্রাফ দেখাচ্ছি, একটা বিভব শক্তির গ্রাফ, একটা হলো আন্তঃআণবিক বলের গ্রাফ। সো আমরা এবার দেখাতে চাই এই কালারের পেনটা দিয়ে যে আমাদের আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধির সাথে সাথে এই আন্তঃআণবিক বলের পরিবর্তনটা কেমন হয়। একদম সহজ কথা, বলো তো দেখি। প্রথমে আমাদের এই যে আর নট যখন তারা সাম্যাবস্থায় আছে তখন ভাইয়া বলো তো তাদের মধ্যে নেট বলটা কত? নেট বলটা কত? 0 না? সো তখন কিন্তু তাদের মধ্যে নেট বলটা 0 0 0। এবং এইখানে দেখো এইটা যদি 0 লেভেলটা হয়, নিচের অংশটাকে আমরা বলছি আকর্ষণ বল, নিচের অংশটাকে আমরা বলছি আকর্ষণ বল, আর উপরের অংশটাকে আমরা বলছি বিকর্ষণ বল, উপরের অংশটাকে আমরা বলছি বিকর্ষণ বল। ঠিক আছে, কারণ দুইটা তো আসলে বিপরীতধর্মী টাইপের বল, তাই না? তো একটাকে আমরা নেগেটিভ দিয়ে প্রকাশ করছি আর একটাকে পজিটিভ দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, সো দেখো আমাদের বলো তো দেখি তাহলে যখন তাদের মধ্যে ডিস্টেন্স বাড়বে তখন কি আকর্ষণ বলের মান আস্তে আস্তে বাড়বে না? সো যখন ডিস্টেন্সটাকে বৃদ্ধি করব তখন তাদের মধ্যে আকর্ষণ বল বাড়লে বলো তো গ্রাফটা কি এবার নিচের দিকে নামবে নাকি উপরের দিকে উঠবে? বলো তো গ্রাফটা কি নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? দেখো নিচের দিকে নামবে না উপরের দিকে উঠবে? ধরলাম উপরের দিকে, সাপোজ। বলো তো উপরের দিকে আমাদের এগুলা কি আকর্ষণ বল বোঝাচ্ছে না বিকর্ষণ বল বোঝাচ্ছে? উপরের দিকটা দিয়ে আমরা কোন ধরনের বলকে রিপ্রেজেন্ট করছি? বিকর্ষণ বল। তাহলে দেখো যখন আমরা দূরত্বটা বৃদ্ধি করলাম, যখন আমরা দূরত্বটা বৃদ্ধি করলাম, যখন আমরা দূরত্ব বৃদ্ধি করলাম তখন কি আসলে তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়ে? তখন কি তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়ে? দেখো তো দূরত্ব বৃদ্ধি, এই যে যখন দূরত্ব বাড়াচ্ছি তখন কি তাদের মধ্যে বিকর্ষণ বল বাড়ে? দূরত্ব যখন বাড়াচ্ছি তখন কি বিকর্ষণ হয় না আকর্ষণ হয়? আকর্ষণ হয়। সো তাহলে দেখো যদি আকর্ষণ হয় তাহলে কিন্তু গ্রাফটা এই দিকে হবে না, গ্রাফটা কোন দিকে হবে? দূরত্ব বাড়লে গ্রাফটা কিন্তু এইরকম একটা দিকে থাকবে। সো যেটা হয় দেখো দূরত্ব যত বাড়ছে বস্তুগুলোর মধ্যে বা ওই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তত বৃদ্ধি পাচ্ছে না? সো যেটা দেখা যাবে যে যত আমরা দূরত্ব বাড়াবো, যত আমরা দূরত্ব বাড়াবো তত দেখা যাবে তাদের মধ্যে আকর্ষণ বল বাড়ছে, বাড়তে 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 একটা পয়েন্টে গিয়ে আকর্ষণ বলটা হয়ে যাবে সর্বোচ্চ। প্রথমে দেখো আর নট থেকে যখন আমরা দূরত্বটাকে বাড়াচ্ছি, ভাইয়া খেয়াল করো এই রিজিয়ন থেকে যত ডান দিকে তুমি যাচ্ছ এই জায়গাটা কিন্তু আসলে আর এর মান বেশি, কার থেকে? আর নটের থেকে বেশি। এবং যত বাম দিকে আসছো তত কিন্তু দেখো আর এর মানটা আর নটের থেকে কম। হ্যাঁ,
এই জায়গাটাতে আর এর মান ছোট আর এই জায়গাতে আর এর মান বেশি। সো যখন আমরা দুইটা অণুর মধ্যে দূরত্ব আস্তে আস্তে বৃদ্ধি করলাম, তখন দেখো তাদের মধ্যে আকর্ষণ বল আস্তে আস্তে বাড়ছে। আকর্ষণ বল বাড়তে 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 একটা সময় পর্যন্ত আকর্ষণ বলটা হইল ম্যাক্সিমাম। এরপরে কিন্তু আকর্ষণ বল তাদের মধ্যে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে 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 আবার আকর্ষণ বল নাই হয়ে যাবে, কোনো বলই তখন আর কাজ করবে না। কথা বুঝতে পারছো? ঠিক আছে। সো যখন আমরা দুইটা অণুর মধ্যে দূরত্ব যত বৃদ্ধি করছি, আকর্ষণ বল শুরুতে বাড়ছে, বাড়তে বাড়তে একটা পয়েন্ট পর্যন্ত সেই বলটা ম্যাক্সিমাম হবে। তারপর যদি আরো বাড়ায় দাও তখন আর আকর্ষণ বল কাজ করবে না। এইবার খেয়াল করো, আমরা তো যখন দূরে যাচ্ছে দুইটা অণু তখনকার মধ্যে গ্রাফটা কেমন হয় সেটা দেখলাম। এবার দেখতে চাই যদি আমরা এইদের মধ্যে দূরত্বটা কমাইতে থাকি তাহলে এদের মধ্যে আসলে বলটা কেমন হয়। তো তখনকার বলটা কেমন হবে? বিকর্ষণ বল। তাহলে বিকর্ষণ বল হইলে আমাদের গ্রাফটা কিন্তু দেখো এখন এই দিক বরাবর চলে যাবে, কারণ আমরা দূরত্বটা কমাচ্ছি এবং বিকর্ষণ বল বাড়ছে। সো গ্রাফটা তখন এইরকম ভাবে কিন্তু বাড়তে থাকবে। সো গ্রাফটা তখন এইভাবে করে কিন্তু বাড়তে থাকবে, এইভাবে করে গ্রাফটা বাড়তে থাকবে। একটা মিনিট, এই তো। সো এইভাবে করে দেখা যাবে তাদের মধ্যে কিন্তু যত আমরা দূরত্ব আস্তে আস্তে কমাবো, যত দূরত্ব কমাবো তত কিন্তু বিকর্ষণ বলের মান আস্তে 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 বাড়তে থাকবে। সো এইটা হচ্ছে আমাদের মূল গ্রাফটা। সো আমি একটু যদি গ্রাফটা তোমাদের বইয়ের ছবিতে কেমন আছে সেইটা একটু দেখাই। দেখো তোমাদের প্রায় প্রত্যেকটা বইতেই এইরকম একটা ছবি তোমরা দেখবা, যেইখানে আমাদের আন্তঃআণবিক দূরত্ব, এই যে দূরত্ব আন্তঃআণবিক দূরত্ব আর নট হচ্ছে সেই সাম্যাবস্থান। এই দূরত্ব থেকে যত দূরত্ব বৃদ্ধি করবা, খেয়াল করে দেখো এই যে বলের যে গ্রাফটা, এই বলের গ্রাফ দেখো এইরকম। সো আমাদের এখান থেকে এই জায়গাতে বল শূন্য, তারপরে যত দূরত্ব বৃদ্ধি করছো আকর্ষণ বল বাড়ছে, একটা সময় গিয়ে ম্যাক্সিমাম, তারপরে বলটা কিন্তু কমে 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 জিরো হয়ে যায়। আর বিকর্ষণ বলের ক্ষেত্রে দেখো যখন দূরত্ব কমাচ্ছ, বাম দিকে আসছো, তখন কিন্তু উপরে চলে যাচ্ছে কারণ বিকর্ষণ হচ্ছে। আর স্থিতিশক্তির গ্রাফটাও দেখো একটা পয়েন্টে এই যে আর নট যখন, তখন এটা মিনিমাম, এরপরে কিন্তু এটা বাড়ছে, আর কমাই দিলেও কিন্তু এই শক্তিটা এদের মধ্যে বাড়ছে। সো এটা হলো বইয়ের গ্রাফটা, যেটা আমি মাত্র তোমাদেরকে এঁকে দেখালাম। এখন কথা হচ্ছে একটা ছোট্ট এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিব, এটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো, যেহেতু তোমরা সাইকেলের পোলাপান, তোমরা বেশি অ্যাডভান্স। আমরা এখানে ছোট্ট একটা এক্সট্রা ইনফো দিয়ে রাখি, এটা যদি মাথায় থাকে তাহলে রিলেট করতে পারলে ভালো লাগবে। কিন্তু যদি মনে হয় যে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে ভয় পেও না, এটা একটা এক্সট্রা ইনফো দিচ্ছি। এই ইনফোটা মূলত দেখবা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সাথে রিলেটেড, কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা দেখে ভয় পাবা না। এখন যেটা বলবো, বলো তো এই কথাগুলো এই চ্যাপ্টারে বইতে নাই, ইভেন বইতে এত স্পষ্টভাবে জিনিসগুলো লেখা নাই, জাস্ট একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারকে একটু রিলেট করছি। সো যারা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে বিভব শক্তির পার্টটা পড়ছো তারা এটাকে সহজে রিলেট করতে পারবা। যদি অধ্যায়টা পড়া না থাকে তখন এটা রিলেট করতে একটু কষ্ট হয়ে যাবে। সো ভয় পাওয়ার কিছু নাই, এটা বুঝলে ভালো, না বুঝলে সামনের টপিকগুলো ইজি। সো এটা জাস্ট রিলেট করার জন্য বলছি। এক্সট্রা ইনফোটা কি দেখো, বলো তো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যখন বিভব শক্তিটা বের করি, বিভব শক্তিটা আসলে কখন কখন আমরা বিভব শক্তিটা পাই। তুমি দেখো যখন আমরা মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি তখন আমরা বস্তুর মধ্যে দেখি বিভব শক্তি জমা হচ্ছে। আবার যখন আমরা একটা স্প্রিংকে সংকুচিত করি, স্প্রিং বলের বিরুদ্ধে যখন কাজ করি তখনও কিন্তু স্প্রিং এর মধ্যে একটা বিভব শক্তি আমরা সঞ্চিত করি। আবার দেখো যখন একটা স্প্রিংকে আমরা টেনে লম্বা করছি তখনও কিন্তু এর মধ্যে একটা বিভব শক্তি জমা করছি। অর্থাৎ স্প্রিং বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর মধ্যে একটা এনার্জি জমা হয়, বিভব শক্তি জমা হয়। মহাকর্ষ বল এই বলের বিরুদ্ধে কাজ করলে কিন্তু তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ওই বিকর্ষণ বলের বিরুদ্ধে যদি আমি একটা বস্তুকে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু তার মধ্যে একটা বিভব শক্তি জমা হয়। তাহলে খেয়াল করো, কখনো কি দেখছো ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে? বাতাসের বাধা, বায়ুর বাধার এগেইনস্টে কাজ করার ফলে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে? এরকম কিন্তু কখনো হয় না। তুমি খেয়াল করো, যখন আমরা মহাকর্ষ বলের বিরুদ্ধে কোনো বস্তুকে উঠাই তার মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি জমা হয়, যখন আমি ছেড়ে দেই তখন সেটা আবার আগের জায়গায় ফেরত আসে। স্প্রিং বলের এগেইনস্টে যখন আমরা কাজ করি, ছেড়ে দেই, সেটা আবার কিন্তু আগের জায়গায় ফেরত আসে। কিন্তু বলতো ঘর্ষণ বলের বিরুদ্ধে তুমি যতই কাজ করে ছেড়ে দাও না কেন, বস্তুটা কি আবার আগের জায়গায় আসবে? কখনোই আসবে না। সো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু
যেটা দেখছি কিছু কিছু টাইপের বল আছে যেই বলগুলার এগেইনস্টে কাজ করলে, যেই বলগুলার বিরুদ্ধে কাজ করলে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। সব ধরনের বলের বিরুদ্ধে কাজ করে কিন্তু বিভব শক্তি জমা হয় না। যেমন বললাম ঘর্ষণ বল। সো যেই টাইপের বলগুলার বিরুদ্ধে কাজ করে এরকম বিভব শক্তি জমা হয় তাদের একটা সুন্দর নাম আছে, এইটাকে আমরা বলি সংরক্ষণশীল বল। এবং সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, তোমরা কাজ শক্তি ক্ষমতায় পড়ছো, দেখো সংরক্ষণশীল বল যেগুলা, এগুলা কোন কোন বল? সংরক্ষণশীল বল কারা কারা? মহাকর্ষ বল, স্থির বৈদ্যুতিক বল, স্প্রিং বল, আন্তঃআণবিক বল, এগুলা কিন্তু সবগুলাই সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বলের কিছু প্রপার্টি বা বৈশিষ্ট্য কি তোমাদের মনে আছে? দেখো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে তোমরা দেখছো যে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ, যখন আমরা পুরা পথ ঘুরে আসি তখন বলতো সংরক্ষণশীল বল দ্বারা কৃত মোট কাজ কত হয়? যখন আমরা কোনো একটা বিন্দুতে ঘুরে আবার আগের জায়গায় আসি তখন সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত হয়? লুপ ওয়ার্ক 0 হয়, তাই না? সো কোনো একটা বল সংরক্ষণশীল নাকি অসংরক্ষণশীল, এইটা বলতো আমরা কি দেখে গাণিতিকভাবে কিভাবে আমরা সংরক্ষণশীল বল না অসংরক্ষণশীল বল এটা চিনতে পারি? গাণিতিকভাবে কিভাবে করে আমরা কোনো একটা বল কি সংরক্ষণশীল না অসংরক্ষণশীল এটা চিনতে পারি কিভাবে বলো তো? ভেরি গুড, সেটা হচ্ছে ক্রস গুণ না, আমাদের ওই যে কার্ল করতে হয়, তাই না? কার্ল করতে হয়। সো একটু বলে রাখি দেখো, এগুলা একটু বলে রাখি দেখো, যে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এরকম একটা টার্ম পড়ছিলাম, দেখো তো ভেক্টরে যখন আমরা ন্যাবলাকে ক্রস করছিলাম ধরো কোনো একটা ভেক্টর ভি এর সাথে, সো যদি এই ক্রস গুণফল 0 হয় তাহলে আমরা কি বলতাম বলতো? যে আমাদের ওই ভেক্টর ফিল্ডটা অঘূর্ণনশীল। এবং পাশাপাশি আরেকটা কথা বলতাম, অঘূর্ণনশীল এবং সেটা হলো সংরক্ষণশীল। অঘূর্ণনশীল এবং হচ্ছে সংরক্ষণশীল। আর যখন আমরা ক্রস গুণফল 0 পেতাম না তখন আমরা বলতাম এই ভেক্টর ফিল্ডটা হলো ঘূর্ণনশীল এবং সেটা হচ্ছে অসংরক্ষণশীল। অসংরক্ষণশীল মনে আছে নিশ্চয়ই? সো দেখো এই যে সংরক্ষণশীল এই যে অসংরক্ষণশীল এইটাই কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম। সো যেই বল ভেক্টরটার ক্রস গুণফল 0 সেইটা কিন্তু হবে সংরক্ষণশীল বল, আর যেই ভেক্টর ফিল্ডটা বা যেই ফোর্সের কার্ল করলে 0 পাচ্ছি না সেইটা হলো আমাদের অসংরক্ষণশীল বল। তো যাই হোক, এটা হলো ম্যাথমেটিক্স দিয়ে কিভাবে করে আমরা যাচাই করব যে কোন বলটা সংরক্ষণশীল কোন বলটা অসংরক্ষণশীল। কিন্তু আমরা এমনিতে তো জানি যে কোনগুলা সংরক্ষণশীল বল, কয়েকটা বল আছে এগুলো মুখস্থ করে ফেলছি আমরা। কোনগুলা? মহাকর্ষ বল, স্থির বৈদ্যুতিক বল, স্প্রিং বল। আর অসংরক্ষণশীল বল কোনগুলা? যেগুলো ঘর্ষণ বল, বাতাসের বাধা, সান্দ্রতা, এই টাইপের বলগুলো হলো অসংরক্ষণশীল বল। আচ্ছা, সো মনে রাখবা আমরা যখন বিভব শক্তি হিসাব করি সব সময় সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে বিভব শক্তি বস্তুর মধ্যে জমা হয়। সো বস্তুর মধ্যে বিভব শক্তি কখন জমা হয়? যখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমরা কাজ করি। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করলে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। সো মনে করো আমরা এফ সি দিয়ে বোঝাচ্ছি কোনো একটা সংরক্ষণশীল বল, সি মানে কনজারভেটিভ। সো এফ সি মানে মনে করো যে কোনো একটা কনজারভেটিভ বল, এটা মহাকর্ষ বল হতে পারে, স্থির বৈদ্যুতিক বল হতে পারে, আমাদের স্প্রিং বল হতে পারে, যে কোনো ধরনের বল হতে পারে। সো আমি মনে করলাম কোনো একটা ক্ষেত্রে এই বল দ্বারা যে কৃত কাজ সেটা আমরা কিভাবে বের করব? এফ সি ডি আর, এই যে বল গুণ সরণ দিয়েই তো আমরা কৃত কাজ বের করব। তাহলে বলো তো আমরা যে ডি ডাব্লিউটা পাবো, এই ডি ডাব্লিউটা মূলত কি হচ্ছে? ডিডাব্লিউটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ আমরা বের করলাম। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ আমরা এখানে বের করলাম এফসি ডট ডিআর দিয়ে। সো খেয়াল করো আমরা কখন বিভব শক্তি বস্তুর মধ্যে জমা হতে দেখি? যখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে আমরা কাজ করি তখনই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি জমা হয়। যেমন মহাকর্ষ বল, এর বিরুদ্ধে যখন তুমি কাজ করছো তখন কিন্তু এই বস্তুর মধ্যে একটা বিভব শক্তি জমা হচ্ছে। সো তার মানে দেখো
এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের বিরুদ্ধে যে কাজটা বা সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ মানে কি? সামনে একটা মাইনাস বসে যাবে, সামনে একটা মাইনাস বসে যাবে। সো যখন সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কৃত কাজ আমি বোঝাবো তখন সামনে জাস্ট একটা মাইনাস বসে যাবে, এবং এটাই হলো সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কৃত কাজ। সো এই বিরুদ্ধে যে কৃত কাজ সেটাই কিন্তু বস্তুর মধ্যে বিভব শক্তি জমা করবে, সেটাই বস্তুর মধ্যে ভি বা বিভব শক্তি জমা করবে। এখন একটা জিনিস একটু দেখো তো, যে আমরা তাইলে এফ সি সমান সমান কি লিখতে পারি? এফ সি সমান সমান কি লিখতে পারি? মাইনাস ডিডিআর অফ ভি, এটা লিখতে পারি না বলো তো? মাইনাস ডিডিআর অফ ভি, এফ সি সমান সমান মাইনাস ডিডিআর অফ ভি, এইটা আমরা লিখতে পারি না? দেখো জাস্ট ডিআরটাকে নিচে নিয়ে আসলাম, সো আর মাইনাসটাকে পাশে নিয়ে আসলাম, সো এফ সি সমান সমান মাইনাস ডিডিআর অফ ভি। এই ভিটা কি? ভিটা হচ্ছে বিভব শক্তি, বিভব শক্তি। আরটা কি? দূরত্ব। এফ সিটা কি? ওই সেই কনজারভেটিভ বলটা। সো আমরা এই যে সূত্রটা পেলাম এফ সি সমান সমান মাইনাস ডিভি বাই ডিআর, এটাকে একটু এখানে লিখে রাখি, মাইনাস ডিডিআর অফ ভি। ভাইয়া খেয়াল করো এখানে আমরা যে সূত্রটা লিখলাম এইটা আসলে কি বোঝাচ্ছে? খুব দারুণ একটা সিগনিফিকেন্স আছে এইটার। আমরা কি এখানে বিভব শক্তিকে ভি দিয়ে প্রকাশ করছি না ইউ দিয়ে প্রকাশ করছি? ইউ দিয়ে প্রকাশ করছি। তাহলে একটা কাজ করি, এটাকে সেম রাখার জন্য আমরা এটাকে ইউ দিয়েই প্রকাশ করি, এই ইউ দিয়ে প্রকাশ করলাম। খেয়াল করো এই জিনিসটা খুব দারুণ একটা জিনিস বোঝাচ্ছে। আমরা এখানে কিন্তু এই গ্রাফের মধ্যে একই সাথে বিভব শক্তির একটা গ্রাফ দেখছি, এবং বিভব শক্তির গ্রাফটা একটা কাজ করি, দাঁড়ো এটাকে সাদা দিয়ে দেই। বিভব শক্তির একটা গ্রাফ আমরা দেখছি, এবং আমরা কিন্তু এখানে আন্তঃনবিক বলের গ্রাফটাও দেখছি, অর্থাৎ দুইটা গ্রাফ একসাথে এখানে আছে। আমাদের এর মধ্যে কিন্তু এই পুরো গ্রাফের মধ্যে কিন্তু দেখো বিভব শক্তিও আছে, তারপর আরেকটা গ্রাফের মধ্যে আমরা বলও রাখছি, আর একটা এক্সিস বরাবর আমরা কিন্তু দূরত্বটাকেও রাখছি। সো বলো তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? এইটা বোঝাচ্ছে যে ভাইয়া আমরা যদি ইউ ভার্সেস আর গ্রাফের, অর্থাৎ শক্তি বনাম দূরত্বের গ্রাফের ঢাল বের করি, ঢাল বের করি, এটা মানে কি ঢাল বোঝাচ্ছে না বলো তো? এই জিনিসটা মানে কি ঢাল বোঝাচ্ছে না? সো আমরা যদি শক্তি বনাম আর গ্রাফের ঢাল বের করি তাহলে সেই ঢালের সামনে যদি নেগেটিভ নিয়ে আসি, মানে তার ঋণাত্মক ঢালটাকেই আমরা আসলে বল বলতে পারবো। সো শক্তি বনাম আর এর গ্রাফের যে ঋণাত্মক ঢাল সেইটাকে আমরা কিন্তু বলবো আমাদের ওই কনজারভেটিভ বল। সো এখানে কিন্তু আমাদের কনজারভেটিভ বল কোনটা, সংরক্ষণশীল বল কোনটা? আন্তঃনবিক বলটা হচ্ছে এখানকার সংরক্ষণশীল বল। এবং যখন আমরা এই আন্তঃনবিক বলের বিরুদ্ধে কাজ করছি তখনই কিন্তু তার মধ্যে শক্তি জমা হচ্ছে, যখন আন্তঃনবিক বলের বিরুদ্ধে কাজ করছি তখনই কিন্তু এর মধ্যে শক্তি জমা হচ্ছে। সো খেয়াল করে দেখো আমাদের এই সূত্র অনুযায়ী আন্তঃনবিক শক্তির যে ঢাল সেইটাই কিন্তু বল নির্দেশ করার কথা, তার সামনে নেগেটিভ দিয়ে কিন্তু বল নির্দেশ করার কথা। আসলে তো দেখি এইটা আসলে মিলে কিনা। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা, এইটা হলো আমাদের বিভব শক্তির গ্রাফ, তাই না? সো বিভব শক্তির গ্রাফটায় বলো তো এই পয়েন্টের ঢালটা কত বলো তো? এই পয়েন্টের ঢাল কত বলো তো? গুড, এই পয়েন্টের ঢাল হচ্ছে 0। বলো তো ইউ আর আর এর গ্রাফের ঢাল 0 মানে কি আসলে বল 0 হওয়ার কথা না? সো দেখো এই গ্রাফের ঢাল 0 এবং এই বলের গ্রাফের দেখো তো আর নট পয়েন্টে এটা কি হচ্ছে? এটা কিন্তু 0 হচ্ছে। সো এইটা বরাবর কিন্তু ঢাল একেবারে কি ঢাল 0, এই যে ঢাল 0 এবং দেখো বলের মানটাও কিন্তু 0। ভালো কথা। এইবার বলো তো দেখি যখন আমরা এই ডান দিক বরাবর যাচ্ছি তখন বলো তো এই ঢালের মানটা কি পজিটিভ না নেগেটিভ? এই ঢালের মানটা বলো তো পজিটিভ না নেগেটিভ? ঢালের মানটা পজিটিভ। সো খেয়াল করো আমাদের ঢালের মানটা পজিটিভ, সামনে একটা নেগেটিভ আনলে মানটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। সো তার মানে বলটা কিন্তু আসলে নেগেটিভ হওয়ার কথা। আসলেই তো দেখো যখন আমরা এদিকে যাচ্ছি দেখো ঢালটা পজিটিভ, কিন্তু দেখো বলের মানগুলা কি মাইনাসের দিকে না? আকর্ষণ বল মাইনাস নিচের দিকে, বা এগুলো দেখো যে মাইনাসের দিকে, মাইনাসের দিকে। সো যত ঢাল আমরা ডান দিকে যাচ্ছি ঢালের পরিমাণ কিন্তু দেখো আস্তে আস্তে কমছে না বাড়ছে? বলতো যত আমরা দূরত্বে যাচ্ছি ঢালের পরিমাণ কি কমছে না বাড়ছে? এই দেখো এইখানে ঢালটা একটু কম খাড়া, এইখানে ঢালটা দেখো আরো বেশি খাড়া। সো এখানে দেখো ঢালের মানটা কিন্তু এখানে যা, এখানে ঢালের মানটা তার থেকে বেশি, এখানে ঢালের মান তার থেকে বেশি। সো আমাদের কিন্তু দেখো যত আমরা দূরত্ব যাচ্ছি আমাদের আকর্ষণ বলের মান কিন্তু আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। এবং ভাইয়া একটা দূরত্বে যাওয়ার পরে এই ঢালের মানটা একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হবে।
সো ঢালের মানটা যেই পয়েন্টে ম্যাক্সিমাম, সেইখানে আমাদের বলটাও কি হবে বলো তো, ম্যাক্সিমাম হবে। সো এই ঢালটা যেখানে সবচেয়ে বেশি খাড়া, ঢালটা যেই পয়েন্টে সবচাইতে বেশি খাড়া, সেইখানে কিন্তু আমাদের বলটা কি হবে, সর্বোচ্চ হবে। দেখো সমীকরণ তাই বলে যে ঢালের মানটা যেখানে সবচেয়ে বেশি, সেখানে এফসি এর মানটা কি হবে, সবচাইতে বেশি হবে। সো এখানে কিন্তু আকর্ষণ বলটা সবচেয়ে বেশি। এবং তারপরে খেয়াল করো ঢালের মান আস্তে আস্তে বাড়ছে না কমছে, ঢালের মান দেখো তো আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে, কমে কমে শূন্য হয়ে গেল। এবং এখানেও দেখো বলের মানটাও কিন্তু আস্তে 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 কমতে 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 কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। আবার যদি উল্টা দিকে আসো তাহলে বলো তো এই পাশে ঢালটা কি পজিটিভ না নেগেটিভ, বলো তো এই বাম দিকের ঢালটা কি পজিটিভ না নেগেটিভ, ঢালটা কিন্তু নেগেটিভ। সো খেয়াল করো এই ঢালটা হচ্ছে নেগেটিভ, সামনে একটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো আমাদের দেখো এই যে বলের গ্রাফটাও কিন্তু দেখছো, এখানে দেখছো প্লাস, পজিটিভ, বিকর্ষণ, পজিটিভ 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 পজিটিভ। সো আমাদের যত এদিকে যাচ্ছি তত কিন্তু দেখো ঢালের মানটা আস্তে আস্তে কি হচ্ছে, ঢালের মানটা কিন্তু আস্তে আস্তে আমাদের বৃদ্ধি পাচ্ছে। এবং এই ঢালটা এই ঢালগুলা নেগেটিভ, এই ঢালগুলা নেগেটিভ, এই ঢালগুলা নেগেটিভ, এবং যখন আস্তে আস্তে কিন্তু গ্রাফটা খাড়া হচ্ছে, এবং যত বেশি খাড়া হচ্ছে তত কিন্তু আমাদের এই বলের মানটাও কি হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সো এইটা হলো আমাদের মূলত, দেখবা যে দুইটা গ্রাফের মধ্যে কিন্তু এরকম একটা সম্পর্ক আছে, বুঝছো ভাইয়া? নেগেটিভ এফসি হলো কেমনে? কারণ আমরা সংরক্ষণশীল বলের বিভব বলতে কি বুঝি, সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যেই কাজ সেটাই হচ্ছে বস্তুর মধ্যে সঞ্চিত বিভব শক্তি। সো সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ সেইটা হলো এইটা, সংরক্ষণশীল বল দ্বারা যে কৃত কাজ সেটা হচ্ছে এইটা। আর সংরক্ষণশীল বলের বিরুদ্ধে যে কাজ, তাহলে সেটাকে আমরা কি বলবো, জাস্ট মাইনাস দিয়ে দিব। সংরক্ষণশীল বলের বিরুদ্ধে, যেমন আমরা নিচের দিকে এমজি বল কাজ করছে, তার উপরের দিকে আমরা কি করি, উপরের দিকে একটা এমজি বল দিয়ে বস্তুকে উপরের দিকে উঠাই না। তো সংরক্ষণশীল বল এমজি, তার বিরুদ্ধে একটা এমজি দিয়ে আমরা উঠাই। তো তাহলে এফসি হলো সেই সংরক্ষণশীল বল, তার বিরুদ্ধে একটা বল দেই মাইনাস এফসি, তাহলে বিরুদ্ধ বল দ্বারা যে কৃত কাজ ওইটাই হচ্ছে বস্তুর মধ্যে বিভব শক্তি জমা করে। ঠিক আছে, ওকে, ভালো কথা। এই গ্রাফের এটার সাথে একটা সম্পর্ক বুঝতে পারলে ভেরি গুড, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, এটা জাস্ট এক্সট্রা ইনফো, বুঝছো না? আর কোনো রিক্যাপ করবো না, যা বলা আছে একদম পুরা সব কথা বলা আছে। সো এটা আরেকবার রিপিট দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, ডান। তাহলে আমরা এটা বুঝলাম যে আসলে কি কারণে স্থিতিস্থাপক ধর্ম যে কোনো পদার্থ প্রদর্শন করে। ওকে, সো আসো পদার্থের স্থিতিস্থাপক ধর্মের সংজ্ঞা যদি আমাদেরকে জানতে চায়, সংজ্ঞায় আমরা কি বলবো, সংজ্ঞায় আমরা কি বলবো? সো খেয়াল করো, আমরা এখানে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, সো কি বলছে দেখো, বাহ্যিক বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তন চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটা পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা ধর্ম বলে। ঠিক আছে, দেখো স্থিতিস্থাপকতা ধর্মটা কি, দেখো খুব সহজে কোনো একটা বাহ্যিক বল আমরা প্রয়োগ করছি, সো প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয়েছে, বিকৃত হয়েছে। আমরা যদি বাহ্যিক বল অপসারণ করি তাহলে যার প্রভাবে বস্তুটা আবার আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে বা তার অবস্থার পরিবর্তনটাকে বাধা দিবে, সেই ধর্মটাকেই আমরা কিন্তু বলছি স্থিতিস্থাপকতা। তাহলে দেখো আমরা স্থিতিস্থাপকতা ধর্ম যার বেশি, যেই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি তার জন্য কি কি কাহিনী হবে, এটা সামারি। স্থিতিস্থাপকতা যার বেশি তার জন্য কি হবে, তার জন্য কি হবে? প্রথম কথা হচ্ছে যার স্থিতিস্থাপকতা বেশি তাকে সহজে বিকৃত করা যাবে না বা সেটা পরিবর্তনে বাধা দিবে বেশি, অবস্থার পরিবর্তনে বা লেখি যে আকৃতির পরিবর্তনে যার স্থিতিস্থাপকতা বেশি পরিবর্তনে সেটা বাধা দিবে বেশি, পরিবর্তনে বাধা দিবে বেশি। কি পরিবর্তনে? তার অবস্থার পরিবর্তনে, মানে ওই যে আকার আয়তন বা উভয়েরই পরিবর্তনে সেটা বাধা দিবে বেশি। যেই বস্তুর স্থিতিস্থাপকতা বেশি সেটা পরিবর্তনে বাধা দিবে বেশি। এবং আরেকটা জিনিস হচ্ছে বাহ্যিক বল অপসারণে দ্রুত পূর্বের অবস্থায় ফেরত আসবে, দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে
দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে। সো ভাইয়া দেখো, যার স্থিতিস্থাপকতা বেশি তার ক্ষেত্রে এরকম দুইটা কাহিনী ঘটবে। একটা হচ্ছে সেটা সহজে তুমি পরিবর্তন করতে পারবা না, সেটার পরিবর্তনে অনেক বেশি বাধা দিবে। এবং বাহ্যিক বল যখন অপসারণ করবা, ধরো বিকৃত করে ফেলছো, বাহ্যিক বল অপসারণ করছো, তাহলে সেটা দ্রুত তার আগের অবস্থানে ফেরত আসবে। সো তাহলে দেখো, আমাদের এখানে যখন সংজ্ঞাটা বলবে, সংজ্ঞাটাতে যে কোনো একটা প্রকাশ করলেই হইলো। আরেকবার সংজ্ঞাটা পড়ি। বাহ্যিক বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো বস্তুর আকার, আয়তন বা উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয়, দেখো পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার আয়তন ফিরে পায়, সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। সো যার স্থিতিস্থাপকতা বেশি, মাথায় রেখো, সেটা কিন্তু পরিবর্তনে বাধা দিবে বেশি। যার স্থিতিস্থাপকতা কম, সে পরিবর্তনে কম বাধা দিবে। আবার বাহ্যিক বল অপসারণে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে, যেটার স্থিতিস্থাপকতা বেশি সেইটা। এখন একটা খুব কমন প্রশ্ন আসে, সেটা হচ্ছে বলতো, রাবারের স্থিতিস্থাপকতা বেশি নাকি ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি? কার স্থিতিস্থাপকতা বেশি বলতো? রাবারের নাকি ইস্পাতের? সো প্রথম কথা, তাহলে দেখতে হবে কোন বস্তু অবস্থার পরিবর্তনে বেশি বাধা দেয়। বলো রাবার, একটা রাবার ব্যান্ড, সে রাবার ব্যান্ডকে টানলে তো সহজেই লম্বা হয়ে যায়, তাহলে কি এটা পরিবর্তনে বেশি বাধা দেওয়া হইলো? কিন্তু একটা ইস্পাতের কথা চিন্তা করো, এটাকে যদি তুমি এর উপর বল প্রয়োগ করো, এটাকে ভাই টাইনে এটার অবস্থা পরিবর্তন করতে খবর হয়ে যাবে। তার মানে তার নিজের অবস্থা ধরে রাখার সক্ষমতা বেশি, তাই তার স্থিতিস্থাপকতা কিন্তু বেশি। সো তাহলে খেয়াল করো যে রাবার এবং ইস্পাত, এই দুইটার মধ্যে কিন্তু ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি, কারণ সেটার অবস্থার পরিবর্তন করা কঠিন। রাবারের ক্ষেত্রে অল্প বল প্রয়োগেই তার অবস্থার পরিবর্তন করে ফেলা যাচ্ছে, অর্থাৎ সেটা নিজের পরিবর্তনে খুব বেশি বাধা দেয় না, তাই তার স্থিতিস্থাপকতা কম। আবার এইটা দিয়েও যদি ব্যাখ্যা দিতে চাই যে বাহ্যিক বল অপসারণে কোনটা আগে ফিরে আসে, সো আমরা তো আসলে খুব বেশি সাধারণভাবে যখন আমরা লাইফে চলাচল করি তখন তো একটা রডকে টেনে লম্বা করে ফেললাম, এটা আসলে সচরাচর আমরা দেখি না। সো এই কারণে আমাদের কাছে মনে হয় ভাই রাবারকে টাইনে ছেড়ে দিলেই তো সেটা আগে ফিরে আসবে, কিন্তু না। তুমি যদি একটা রাবার আর একটা ধরো ইস্পাতের তার, দুইটাকে তুমি যদি সমান পরিমাণ টেনে লম্বা করো, ছেড়ে দিলে ইস্পাতের তারটা সবার আগে পূর্বের অবস্থানে ফেরত যাবে, রাবারের ব্যান্ডটা পূর্বের অবস্থানে ফেরত যেতে বেশি সময় লাগবে। সো আমরা দুইটা ভাবেই কিন্তু ব্যাখ্যা করতে পারি যে আমাদের স্থিতিস্থাপকতা ধর্ম কার বেশি, রাবারের নাকি আমাদের ইস্পাতের। সো বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, পদার্থবিজ্ঞানের ধারণায় তার স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তন বা আকৃতির, দেখো নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য, আয়তন, আকৃতির পরিবর্তন ঘটাতে যে পদার্থ বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয়, পদার্থবিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী তাকে তত বেশি স্থিতিস্থাপক বলা হয়। তাহলে অবশ্যই এখানে ইস্পাত কিন্তু বেশি স্থিতিস্থাপক, ইস্পাত বেশি স্থিতিস্থাপক। ঠিক আছে, এটা মনে রেখো। পরেরটাতে যাচ্ছি। স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন আসলে কি কি কারণে হয়, এটা মাঝে মাঝে অবজেক্টিভে আসে যে নিচের কোন কোন পরিবর্তনের কারণে বা কি কি কারণে স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়, তখন 3টা 4টা দেয়া থাকে, তখন উত্তরে বলে 1 2 2 3 1 2 3 এটা। তো এটা একটু দেখে রাখো। সো যখন ধাতুর সাথে আমরা ভেজাল মিশাই, ভেজাল মিশালে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অনুপরমাণুর স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই স্থিতিস্থাপকতার কিন্তু পরিবর্তন হবে। বারবার যদি বিকৃত করা হয় তখন তাদের স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন হয়ে যায়। তুমি চিন্তা করো একটা রাবার ব্যান্ডকে তুমি যদি বারবার টানাটানি করো, তাহলে দেখা যাবে তার কিন্তু ওই পূর্বের অবস্থানে ফেরত আসতে এখন আগের থেকে বেশি সময় লাগবে। সো বারবার যদি বিকৃত করা হয় তাহলে কিন্তু স্থিতিস্থাপক ধর্মের একটা পরিবর্তন ঘটে। কোমলায়ন করলে, কোমলায়ন জিনিসটা কি, এটা হচ্ছে ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচারের থেকে যখন একটা বেশি টেম্পারেচারে আমরা কোনো একটা বস্তুকে নিয়ে যাই, তারপর আবার ঠান্ডা করি, আবার সর্বোচ্চ তাপমাত্রায় নিয়ে যাই, আবার ঠান্ডা করি, এরকম করলে তার স্থিতিস্থাপকতা ধর্মের পরিবর্তন হয়ে যায়। সো বলতো স্থিতিস্থাপক ধর্মের পরিবর্তন মূলত কি কারণে হচ্ছে? ওই আন্তঃনবিক আকর্ষণ বল, আন্তঃনবিক দূরত্ব, এগুলোর কারণেই কিন্তু হচ্ছে। সো যখনই ওই ধর্মের পরিবর্তন হয় তখনই কিন্তু স্থিতিস্থাপক ধর্মেরও পরিবর্তন হয়। এবং আরেকটা হলো উষ্ণতার পরিবর্তন করলে। সো উষ্ণতার পরিবর্তন করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি করলে স্থিতিস্থাপক ধর্ম হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস করলে স্থিতিস্থাপক ধর্ম বৃদ্ধি পায়। সো এটা মনে রেখো, জাস্ট উষ্ণতার সাথে উষ্ণতা বৃদ্ধিতে স্থিতিস্থাপক ধর্ম
হ্রাস পায়। এটা স্বাভাবিক পদার্থগুলোর জন্য এরকম হয়। কিছু এক্সেপশনাল আছে যেগুলো আবার উষ্ণতার পরিবর্তনে কোনো চেঞ্জই হয় না, কিন্তু নর্মালি উষ্ণতা বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। আচ্ছা, এবার আসো আমরা কয়েকটা খুব সহজ সহজ ডেফিনেশন পড়বো, একদম সহজ, এগুলো পড়ার জন্য ব্রেইনে একদম প্রেশার নেওয়া লাগে না, একদম প্রেশার নেওয়া লাগে না। দেখো, সো এখানে খেয়াল করো, পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি, এইটা কি জিনিস? দেখো, পারফেক্টলি রিজিড বডি বলতে আমরা বুঝি যেই ধরনের বস্তুগুলোর উপরে তুমি যতই বল প্রয়োগ করো না কেন, এই বস্তুগুলার অবস্থার কোনো পরিবর্তন করা যায় না, তার আকার আকৃতির কোনো রকমের পরিবর্তন করা যায় না। তুমি বাহ্যিক যতই বল প্রয়োগ করো না কেন, তার আকার আকৃতির কোনো পরিবর্তন হয় না। এইগুলাকে আমরা বলি পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। সো যখন পরীক্ষায় আসবে তখন সংজ্ঞাটা কিভাবে লিখবা সেটা এখানে দেওয়া আছে। সো এই স্লাইডটা সরাসরি পড়লেই বইয়ের লেখাটা পড়া হয়ে যাবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমরা একটা আইডিয়া আছে জানি, কিন্তু এইটা যখন লিখতে যাই তখন অনেকগুলা কিওয়ার্ড মিস হয়ে যায়। সো এই কারণে মেইন আইডিয়াটা তো জানোই, এটা বইয়ের ভাষায় কিভাবে লিখলে ভালো হয় সেটা এখানে দেওয়া আছে, পড়ে নিও। সো পূর্ণ দৃঢ় বস্তু, যে কোনো পরিমাণের বাহ্যিক বল প্রয়োগ করেও যে বস্তুর মধ্যে কোনরূপ বিকৃতির সৃষ্টি করা যায় না তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলা হয়। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় না, তবে হীরা এবং কাচকে অনেকটা পূর্ণ দৃঢ় বলে ধরা যেতে পারে। হীরা এবং কাচকে দেখা যায় তুমি যদি বাহ্যিক বল প্রয়োগ করো তবুও দেখা যাবে যে এটার বিকৃত খুব একটা হচ্ছে না, কিন্তু এটা আসলে এরকম না যে যে কোনো ধরনের বলের জন্যই তাকে বিকৃত করা যাবে না। অবশ্যই একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমা পর্যন্ত এটা পূর্ণ দৃঢ়তা দেখায়, কিন্তু সকল রেঞ্জের বলের জন্য এটা পূর্ণ দৃঢ় হবে বিষয়টা এরকম না। সো এটা মাথায় রেখো, যে কোনো পরিমাণের বাহ্যিক বল প্রয়োগ করেও যখন কোনো বস্তুকে বিকৃত করা যায় না তাকে পূর্ণ দৃঢ় বস্তু বলে। সো বাস্তবে পাওয়া যায় না, কিন্তু হীরার কাজকে অনেকটা পূর্ণ দৃঢ় বলে চিন্তা করা যেতে পারে। গেল। তারপরে দেখো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। সো পূর্ণ স্থিতিস্থাপক বস্তুটা কি? যে আমরা মনে করো একটা বস্তুকে ধরে টান দিলাম, টান দেওয়ার পরে ছেড়ে দিছি, সেটা আবার আগের জায়গায় ফেরত আসছে। এইরকম যদি কোনো বস্তু আমরা দেখি সেটাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। দেখো কি বলছে, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলে বস্তুটা যদি অবিকল তার পূর্বের আকার এবং আয়তন ফিরে পায় তবে ওই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে। বস্তুকে বিকৃত করব, ছেড়ে দিব, আবার পুনরায় তার আগের অবস্থায় ফেরত আসবে, এইটাকে আমরা বলছি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এখন কথা হচ্ছে, সকল ধরনের বলের জন্য সকল পদার্থ পূর্ণ স্থিতিস্থাপক না, একটা রেঞ্জ থাকে। যেই রেঞ্জ পর্যন্ত দেখা যায়, বলের একটা রেঞ্জ থাকে, ধরো কোনো একটা তার নিলাম, সেই তারটাকে 10 নিউটন পর্যন্ত টেনে লম্বা করলে 10 নিউটন বল প্রয়োগ করা পর্যন্ত সেটা পূর্ণ স্থিতিস্থাপকতা দেখায়। কিন্তু যদি আমি 12 নিউটন দেই তখন আর এটা পূর্ণ স্থিতিস্থাপকতা দেখাবে না। সো এটা একটা সীমা আছে, ওই সীমার বাইরে গিয়ে যদি আমরা টান দেই তাহলে এটা আবার পূর্ণ স্থিতিস্থাপকতা দেখাবে না। সীমার মধ্যে বেশিরভাগ বস্তুই কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে পূর্ণ স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে। এবার দেখো আংশিক স্থিতিস্থাপক বস্তু বা না, এটা হলো পূর্ণ প্লাস্টিক বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু। দেখো পূর্ণ দৃঢ় বস্তু কি ছিল? পূর্ণ দৃঢ় বস্তু ছিল যে যতই আমি বল প্রয়োগ করি না কেন কোনো রকমের অবস্থার পরিবর্তন হয় না। আর পূর্ণ প্লাস্টিক বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু কোনগুলা? পূর্ণ প্লাস্টিক বস্তু হচ্ছে তুমি একটা বল প্রয়োগ করে এটাকে ছেড়ে দিলা, সেটা একদম তার আগের জায়গাতেই থেকে যাবে, আগের অবস্থাতেই থেকে যাচ্ছে, এটাকে আমরা বলছি পূর্ণ প্লাস্টিক বস্তু। সো পূর্ণ প্লাস্টিক বস্তুর উদাহরণ কি হতে পারে? যেমন কাদামাটি হতে পারে, মাটি দিয়ে কোনো একটা তৈরি যে কোনো একটা বস্তু হতে পারে। তুমি দেখছো যে কাদামাটিকে যদি একটু ট্যাপ করে রাখা হয়, বা একটা আটার দলা হতে পারে, একটু ট্যাপ করে রাখলে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিন্তু এটা রয়ে যায়। সো পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু হচ্ছে বাহ্যিক একটা বল প্রয়োগ করে এটাকে ছেড়ে দিব, যে অবস্থায় রেখে দিছে সেই অবস্থায় থেকে যাবে, আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে না। এই ধরনের পদার্থকে আমরা বলি পূর্ণ প্লাস্টিক বা অস্থিতিস্থাপক বস্তু। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলেও বস্তুটা যদি তার বিকৃত অবস্থাতেই থেকে যায় তবে ওই বস্তুকে পূর্ণ প্লাস্টিক বস্তু বলা হয়। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ প্লাস্টিক নয়, ঠিক আছে? ওকে, এবার কি আংশিক স্থিতিস্থাপক বস্তু? বেশিরভাগ বস্তুই আসলে সবগুলাই প্রায় আংশিক স্থিতিস্থাপক বস্তু। দেখো বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলে বস্তুটা তার পূর্বের আকার এবং আয়তন আংশিকভাবে ফিরে পায়, তবে ওই বস্তুকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলা হয়। প্রকৃতপক্ষে সব বস্তুই আংশিক স্থিতিস্থাপক। তুমি একটা রাবারের ব্যান্ড, সে রাবারের ব্যান্ডকে মনে করো টান দিছো, টেনে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত লম্বা করছো, তুমি দেখবা যদি অনেক
টেনে লম্বা করো, ছেড়ে দেওয়ার পরে সেটা আর আগের জায়গায় ফেরত আসে না, সেটা একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে থাকে, একটা পার্মানেন্ট বিকৃতি সেটা হয়ে থাকে। ধরো 2 সেন্টিমিটার আগে দৈর্ঘ্য ছিল বা 10 সেন্টিমিটার আগে দৈর্ঘ্য ছিল, টেনে লম্বা করছো, এত জোর লম্বা করছো, এত বেশি লম্বা করছো, ছেড়ে দেওয়ার পরে সেটা হয়তো 12 সেন্টিমিটারে এসে স্থির হয়ে গেছে। সো তাহলে কি 10 সেন্টিমিটারের তার আরো 2 সেন্টিমিটার বিকৃত বেশি হয়ে গেছে, এটা পার্মানেন্ট একটা ডিফরমেশন হয়ে গেছে। সো এই ধরনের কেসে আমরা এটাকে বলি এটা হলো আংশিক স্থিতিস্থাপক বস্তু, অর্থাৎ পুরাপুরি আগের জায়গায় ফেরত আসলো না, আংশিকভাবে আগের জায়গায় ফেরত আসলো, এটাকে আমরা বলছি আংশিক স্থিতিস্থাপক বস্তু। সো বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর যখন বল অপসারণ করলে পূর্বের আকার এবং আয়তন আংশিকভাবে ফিরে পায়, তবে ওই বস্তুকে আংশিক স্থিতিস্থাপক বস্তু বলা হয়। প্রকৃতপক্ষে সব বস্তুই আংশিক স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সীমা কোনটা? কোনো বস্তুই যে কোনো বাহ্যিক বলের জন্য পূর্ণ স্থিতিস্থাপক নয়। যেটা বলছিলাম যে পূর্ণ স্থিতিস্থাপক মানে কি, তুমি যতই বল দাও না কেন, 10 নিউটন, 100 নিউটন, 500 নিউটন যতই বল দাও না কেন, ছেড়ে দিলে আবার আগের জায়গায় যদি ফেরত আসে, সেটা হলো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু সকল ধরনের বলের জন্যই বস্তুগুলা পূর্ণ স্থিতিস্থাপক হয় না, একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, একটা সীমা থাকে। সেই সীমা হইতে পারে ধরো 10 নিউটন বা 50 নিউটন বা 40 নিউটন। ধরো 40 নিউটনের কোন একটা বস্তুকে আমি নিলাম যে 40 নিউটন পর্যন্ত এটার স্থিতিস্থাপক সীমা আছে। আমি যদি বল 40 নিউটন পর্যন্ত টান দেই, তাহলে ছেড়ে দিলে এটা পূর্ণ স্থিতিস্থাপক ধর্ম দেখাবে, পুনরায় আগের জায়গায় ফেরত আসবে। কিন্তু যদি 40-এর থেকে একটু বেশি বল দেই, ধরো 60 নিউটন দিলাম, 70 নিউটন দিলাম টান দিয়ে, তাহলে তখন ছেড়ে দিলে দেখা যাবে সেটা পূর্বের অবস্থায় ফেরত আসছে না, তার কিছুটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে গেছে। সো এইটাকে আমরা বলছি যে বল পর্যন্ত কোনো বস্তুই যে কোনো পরিমাণ বাহ্যিক বলের জন্য পূর্ণ স্থিতিস্থাপক নয়, বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক, এই সীমাকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। ঠিক আছে, এই সীমাকে বস্তুটার উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। তাহলে এটা একটু অবজেক্টিভ আসে খেয়াল রেখো। বলতো স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট এইটা আসলে কি দৈর্ঘ্যের হয় না বলের হয়? এটা মনে রেখো, এটা কিন্তু একটা বলের লিমিট, কিন্তু এটা হলো একটা বলের লিমিট, এটা মাথায় রেখো যে একটা নির্দিষ্ট বল পর্যন্ত, দেখো বাহ্যিক বলের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক, এই সীমাকে উপাদানের স্থিতিস্থাপক সীমা বলে। আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে আছে স্থিতিস্থাপক সীমা, এটা মনে হয় কোনো একটা দৈর্ঘ্য, যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত টান দিলে সেটা আবার আগের জায়গায় ফেরত আসবে, ওই দৈর্ঘ্য থেকে বেশি দৈর্ঘ্য পর্যন্ত টান দিলে সেটা পূর্বের অবস্থায় ফেরত আসবে না। কিন্তু দৈর্ঘ্য না, স্থিতিস্থাপক সীমা কিন্তু একটা বলের সীমা, এটা মনে রেখো, এটার এককটা হলো নিউটন দিয়ে হবে। সো বিভিন্ন পদার্থের এই স্থিতিস্থাপক সীমা বিভিন্ন, স্বাভাবিক। যেমন ইস্পাতের স্থিতিস্থাপক সীমা খুব বেশি, আবার রাবারের স্থিতিস্থাপক সীমা খুব কম। ওকে, সো আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখবো। আমাদের নেক্সট ক্লাসে আমরা শুরু করব আমাদের পীড়ন বিকৃতি গুণাঙ্ক এই টপিকটা এবং হুকের সূত্র। সো ওই টপিকটা থেকেই মূলত এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল পার্টগুলো শুরু হবে। আজকের ক্লাসে আমরা মূলত এই অধ্যায় রিলেটেড যে সমস্ত থিওরিগুলো ছিল, সেই থিওরির পার্টগুলো আমরা কভার করছি। ঠিক আছে, সো তোমাদের যেটা কাজ হবে এই থিওরির পার্টটা, বিশেষ করে ওই যে আমাদের বিভব শক্তি রিলেটেড যে জিনিসগুলো বললাম, এগুলা কিন্তু বইতে নাই, কিন্তু একটু ডেপথের কথাবার্তা যদি কাজ শক্তি অধ্যায়ের সাথে রিলেট করতে পারো, তাহলে আসলে একটা শান্তি পাবা, তৃপ্তি পাবা আর কি। তো না বুঝলেও কোনো অসুবিধা নাই, কিন্তু আমি রিকমেন্ড করব সেটা তোমরা আরেকবার হলেও একবার দেখে ফেলো। এই হচ্ছে মোটামুটি আজকের পড়া। আমরা নেক্সট ক্লাসে আমাদের যেটা বললাম যে আসল যে টপিকগুলো, ম্যাথমেটিক্যাল পার্টের যে টপিকগুলো, সেগুলো আমরা ইনশাল্লাহ করা শুরু করব। ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী শুক্রবারের দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।